আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকজন ইতিমধ্যে আমার লাইভে যুক্ত হয়েছেন, যারা যুক্ত হয়েছেন ধন্যবাদ। আমার কথা কি কেউ শোনা যায়? একটু লিখিতে বলেন। আসসালামু আলাইকুম। ডেস্টিনি গ্রুপ রিলেটেড ৪৫ লক্ষ ক্রেতা পরিবেশক ডিস্ট্রিবিউটর, তার মধ্যে যারা আজকে আমার এই লাইভটা দেখবেন, এখন দেখতেছেন, পরবর্তীতে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। বর্তমানে যারা দেখতেছেন বা দেখবেন সরাসরি লাইভ, তাদেরকে ডাইরেক্ট ধন্যবাদ। যারা পরবর্তীতে দেখবেন, শেয়ার করবেন, তাদেরকে অগ্রিম ধন্যবাদ। ইতিমধ্যে আমার পরিচয় পাইছেন, তারপর আজকে পরিচয় দিয়ে শুরু করি। আমি মোহাম্মদ ইউনুস মিয়া, ২০০১ সাল থেকে ডেস্টিনি গ্রুপে কাজ করি। ডেস্টিনি 2000 লিমিটেডে পণ্য ক্রয়ের মাধ্যমে ক্রেতা পরিবেশক ডিস্ট্রিবিউটর হিসেবে নিযুক্ত হই ২০০১ সালে। বর্তমানে ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যক্তিগতভাবে সাইট সেন্টারের পিএইচডি। পাশাপাশি আমি ২০১৭ সালে আয়কর আইনজীবী ও কোম্পানি আইনি উপদেষ্টা সরকারি সনদপ্রাপ্ত হয়ে বর্তমানে একজন নিয়মিত আইনজীবী হিসেবে কাজ করে যাচ্ছি ইনকাম ট্যাক্স, আয়কর ও কোম্পানি লাইনে। পাশাপাশি বিগত 30শে এপ্রিল থেকে ডেস্টিনি গ্রুপের ফাউন্ডার ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হুসাইন স্যারের ব্যক্তিগত আইনজীবী টিমের অন্যতম সদস্য হিসেবে কাজ করতেছি। ধন্যবাদ। এখানে আব্দুল মালিক ভাই যুক্ত হয়েছেন, ধন্যবাদ। আলামিন ভাই যুক্ত হয়েছে ওমান থেকে, ধন্যবাদ আপনাকে। এরশাদ আলী ভাই যুক্ত হয়েছেন, ধন্যবাদ আপনাকে। মোশারফ হোসেন ভাই যুক্ত হয়েছেন, ডেস্টিনি সাধারণ ডিস্ট্রিবিউটর। সবাই যারা যুক্ত হয়েছেন ধন্যবাদ। তবে ইনফরমেশান তথ্য দেওয়ার কারণে হয়তো সবাই নাম ধরতে পারবো না। যারা দেখবেন, যারা কমেন্টস করবেন, প্রত্যেকের কমেন্টস আমি দেখতেছি। কিন্তু আজকের লাইভটা হবে অত্যন্ত তথ্যবহুল, অনেকগুলো তথ্য দেওয়ার চেষ্টা করব। তাই স্পেশালি কারো নাম ধরতে গেলে সময় অপচয় হয়ে যাবে, ব্রেকিং হয়ে যাবে। আজকের লাইভটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমাদের ডেস্টিনি গ্রুপের বিভিন্ন তথ্য শেয়ার করব। এবং আমি ইতিমধ্যেই আপনাদেরকে বলেছিলাম, আমি এই লাইভটা ইচ্ছাকৃত করতেছি না। আমি একান্ত বাধ্য হয়ে আবারও বলতেছি, একান্ত বাধ্য হয়ে এই লাইভটা সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করছি। আগস্ট মাসে একটা লাইভ করছি, পরবর্তীতে সেপ্টেম্বরে প্রত্যেক সপ্তাহে করতেছি। আর এখন অক্টোবর মাস, আমি যদি ভুল করে না থাকি সম্ভবত অক্টোবর মাসের এটাই প্রথম লাইভ। এই লাইভটা আমি সাপ্তাহিক বন্ধ শনিবার করার কথা ছিল। তখন আমাদের ডেস্টিনি 2000 পিএইচডি ফোরামের পিএইচডি মিটিংটা প্রতি বৃহস্পতিবার রাত্রে করতেন ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার ও মোহাম্মদ হুসাইন স্যার। পরবর্তীতে সরকারি বন্ধের কারণে, বিশেষ কারণবশত ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হুসাইন স্যার আমাদের ডেস্টিনি সবার সুবিধার্থে এই পিএইচডি ফোরামের মিটিংটা প্রতি শনিবার রাত্র 9টা থেকে করার সিদ্ধান্ত নিয়েছেন। তো যেহেতু আমার কথার সাথে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন এবং মোহাম্মদ হুসাইন স্যারের কথার গুরুত্ব এবং পিএইচডি ফোরামের গুরুত্ব অত্যধিক, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখলে আমি আমার এই লাইভটা প্রতি মঙ্গলবার রাত্র 9টা থেকে কন্টিনিউ করার চেষ্টা করব। আজকেও 9টা থেকে শুরু করার কথা ছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার অনেকগুলা কাজ হয়েছে, ডেস্টিনি অন্যান্য অনেকগুলা কাজ করতে গিয়ে ঢাকা শহরে যানজটের কারণে, যেহেতু আমার ব্যক্তিগত গাড়ি নেই, যদি 4 চাক্কার গাড়ি থাকতো গাড়িতে বসে লাইভ শুরু করতাম। যানজটের কারণে যথাসময়ে উপস্থিত হতে পারি না, যার কারণে 9টার বদলে 9:30 থেকে শুরু করেছি। যারা ধৈর্য ধরে আসেন এবং যারা অপেক্ষা করেছেন সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা প্রার্থী, এবং যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। আমি পূর্বেই বলেছি আমার এই অনুষ্ঠানের একমাত্র উদ্দেশ্য কারো বিরুদ্ধে নেগেটিভ বলা না, কাউকে বাঁশ দেওয়া না, বাঁশ খোলা না, সঠিক তথ্যটা তুলে ধরা। এবং
বিশেষ করে আমি যখন দেখলাম, আমি আগে নিয়মিত বিগত আগস্ট মাস থেকে নিয়মিত যখন হাসিনা পালিয়ে গেছে কাজকর্ম শুরু করার পরে বেশ কিছু ফেসবুকে লাইভ পোস্টে দিতাম। দেওয়ার পরে দেখলাম যে লেখে লেখে কমেন্টস করতে গেলে অত্যন্ত দেরি হয়। পরবর্তীতে আমি এবং ডক্টর রফিকুল আমিন স্যার আমাদের দুইজনকে মিলিয়ে বেশ কিছু লোকে এমন কিছু নেগেটিভ প্রচার করা শুরু করেছে, মিথ্যা তথ্য, বিশেষ করে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে টার্গেট করে, মাঝে মাঝে আবার হোসেন সাহেবকে টার্গেট করে কিছু মিথ্যা প্রচারণা শুরু করছে। তখনই আমি সিদ্ধান্ত নিলাম, লেখে লেখে কমেন্টস করে লাইভ পোস্টে কত আর তথ্য দেব। তাই সিদ্ধান্ত নিয়েছি সপ্তাহে একদিন অন্তত 1 ঘন্টা লাইভ অনুষ্ঠানটা করে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব। আমার এইটার একমাত্র উদ্দেশ্য হলো ডেস্টিনি গ্রুপের 45 লক্ষ ডিস্ট্রিবিউটর আজকে 3 ভাগে বিভক্ত। ডেস্টিনি গ্রুপের 45 লক্ষ এক পক্ষ, আমাদের ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, আমরা যারা রফিকুল আমিন মোহাম্মদ হোসেন স্যারের মাধ্যমে ডেস্টিনি ব্যবসাটা চালু হয়, একটা পক্ষ সাবেক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহসভাপতি ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়ার মাধ্যমে চালু হওয়া চায়। আর একটা পক্ষ আছে নিরপেক্ষ, যে এই দুই পক্ষের মধ্যে যেই পক্ষ জিতে আমি তাদের পক্ষে আছি। আমি কিন্তু সবার উদ্দেশ্যে এটা সঠিক তথ্যটা তুলে ধরার চেষ্টা করতেছি, কারণ এখানে লাইভ অনুষ্ঠান কোনো কিছু মিথ্যা বা অস্বীকার করার সুযোগ নেই। আমি চাইলেও অস্বীকার করতে পারবো না, কারণ আমার এই লাইভ, এই ভিডিও, এই কথাগুলো সরাসরি অনলাইনে থেকে যাচ্ছে। অর্থাৎ আমি একটা কোনো কথা বলেও পরবর্তীতে এটা অস্বীকার করতে পারবো না। আর যেহেতু আমি আইন পেশায় আসি, বিশেষ করে আয়কর আইনজীবী ও কোম্পানি আইন উপদেষ্টা আছি, এবং আমি যেহেতু লিমিটেড কোম্পানি, বিশেষ করে লিমিটেড কোম্পানি রিলেটেড লাইনে ওকালতি করি, তাই আমি এই বিষয়ে কিছু জিনিস সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব। আসুন, ইতিমধ্যে আমি গত রবিবার 5 তারিখে হাইকোর্টে অবকাশকালীন বেঞ্চে একটা সিদ্ধান্ত হয়েছে, এটার উপর হালকা করে একটা লাইভ করেছিলাম 22 মিনিটের রবিবার রাত্রে। ওখানে পুরো তথ্য দিতে পারি নাই সময়ের অভাবে। আজকে আমি এই বিষয়ে একদম আইনগত বেশ কিছু ক্লিয়ার জিনিস তুলে ধরার চেষ্টা করব। আমার এইটার একমাত্র উদ্দেশ্য ডেস্টিনি 45 লক্ষ লোক যাতে সঠিক তথ্য পায়, এবং সবাই যাতে অ্যাক্টিভ হয়ে যায়, এবং সবাই যাতে সবার বিনিয়োগটা ফেরত পায়। আর আমি নিজেও হাজার হাজার লোককে ডেস্টিনিতে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করিয়েছি, এবং আমরা যারা বর্তমানে এই বিনিয়োগ ফেরত আন্দোলন, ডেস্টিনি চালুর আন্দোলন, সঠিক তথ্য মানুষকে পৌঁছিয়ে দেওয়ার আন্দোলন যোগদান করছি, আমাদের একমাত্র উদ্দেশ্য হলো আমরা নিজেরাই দায় মুক্তি হওয়া এবং অন্য সবাইকে দায় মুক্তি করা, যাতে সারা বাংলাদেশে কেউ বলতে না পারে ডেস্টিনি গ্রুপ দ্বারা কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার একই চিন্তা করতেছেন, এবং মোহাম্মদ হোসেন স্যার একই চিন্তা করতেছেন। আমাদের ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন সাহেব একই চিন্তা করত। উনি শুধু বারবার চিন্তা করত কিভাবে আমি বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরত দেব, এবং উনি এটা নিয়ে প্রচণ্ড টেনশন ছিল। ওনার একটা ইচ্ছা ছিল মৃত্যুর আগে যাতে আমি বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরত দিতে পারি, এবং এই উদ্দেশ্যে উনি যথেষ্ট 18 সালের পর থেকে হেল্প করার চেষ্টা করছে। কিন্তু আজকে 22 সাল থেকে আমাদের কোম্পানি ম্যাটার 173 2022 একটা সুন্দর রায় থাকার পরেও, আবারও বলতেছি, 2022 সাল থেকে ডেস্টিনি গ্রুপের ব্যবসা চালুর একটা সুন্দর রায় থাকার সত্ত্বেও যাদেরকে উদ্দেশ্য করে এই রায় দিয়েছে তাদের মধ্যে গুটি কতকজন, 2-1 জন এবং বাহিরের 2-1 জন, এরা ব্যক্তি লাভে এই রায়টাকে বাস্তবায়ন না করে সঠিক পথে পরিচালিত করতে পারে নাই। আর আমি ইতিপূর্বেও বলেছি, এটার একমাত্র দায়ী হলো ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া। কারণ 2022 সালে আমি গত রবিবারের লাইভেও ক্লিয়ার করেছি, অনেকে ধরেন বড় বড় কথা বলে, আমরা এই ডেস্টিনি বোর্ড করেছি, হাইকোর্টে গিয়েছি। ইতিমধ্যে আমি বলেছিলাম এই বোর্ডের ইতিহাস আপনারা অবশ্যই জানেন। এই বোর্ডের ইতিহাসটা মূলত এই বোর্ডের ইতিহাস অর্থাৎ মূলত বৈশাখী চ্যানেলের এজিএম করার জন্য হাইকোর্টে গেছে। আমি আবারও বলতেছি, বৈশাখী চ্যানেল আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। বাংলাদেশে বৈশাখী টেলিভিশন, বৈশাখী, এটা
মালিকানা ডেস্টিনি 2000 লিমিটেড এবং সর্বময় ক্ষমতার অধিকারী ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার। এবং এই রফিকুল আমিন স্যার যখন জেলে ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার ফেস্টিস হাসিনা সরকার কর্তৃক 2012 সালের অক্টোবর থেকে যখন জেলে ছিল, এই যে এই মাসে, এই অক্টোবর মাস 2012 সালে এই মাসের 11 তারিখে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে জেলে যেতে বাধ্য করে এবং একটানা ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসাইন স্যার একটানা 12 বছর 3 মাস জেল খেটে তারপরে আওয়ামী লীগ থাকলে হয়তো তখনও মুক্তি দিত না, এখন মুক্তি পাইছে। তখন বৈশাখীর এজিএম করতে মূলত হাইকোর্টে গেছে। অর্থাৎ কোম্পানি আইনের একটা ধারা আছে, অর্থাৎ কোম্পানি আইনের একটা সেকশন, একটা নির্দিষ্ট ধারা আছে। নিয়ম হয়েছে প্রত্যেকটা লিমিটেড কোম্পানির বছর বছর আপনাকে অডিট করতে হবে, বছর বছর আরজেএসসিতে রিটার্ন, আরজেএসসি রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্ম, আরজেএসসি, অর্থাৎ যেখান থেকে সকল লিমিটেড কোম্পানির সরকারি অনুমোদন নিয়ন্ত্রণ করা হয়। এই প্রতিষ্ঠানটার নাম হলো গভর্নমেন্ট প্রতিষ্ঠান, সংক্ষেপ হলো আরজেএসসি, পুরো নাম হলো রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্ম। এখান থেকে সকল লিমিটেড কোম্পানিকে অনুমোদন দেওয়া হয় এবং এই লিমিটেড কোম্পানিগুলো যেই কাজটা করতে হয়, প্রত্যেকটা লিমিটেড কোম্পানির গঠন হওয়ার প্রথমবার অবশ্য 6 মাস একটু বাড়তি সার আছে, 12 থেকে 18 মাসের মধ্যে। পরবর্তীতে প্রতি বছর এই লিমিটেড কোম্পানিকে একটা অডিট করতে হয় চার্টার অ্যাকাউন্টেন্ট দিয়ে, একটা চার্টার অ্যাকাউন্টেন্ট দিয়ে অডিট করে কোম্পানির বোর্ড মিটিংয়ে অডিট পাস করে এই অডিট অনুযায়ী আরজেএসসিতে রিটার্ন সাবমিট করতে হয় এবং এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, অর্থাৎ যেটা হলো ইনকাম ট্যাক্স ফাইল, ওই কোম্পানির নামে, ওই প্রতিষ্ঠান নামে এনবিআর রিটার্ন সাবমিট করতে হয়। এই এনবিআর রিটার্ন সাবমিট এবং আরজেএসসিতে রিটার্ন সাবমিট, অর্থাৎ যেটাকে অনেকে বলে বাৎসরিক নবায়ন, অনেকে রিটার্ন সাবমিট, এটার আইনের একটা ভাষা। অর্থাৎ আপডেট, কোম্পানিটার সাথে আপডেট ব্যবসা চলে, এটা বছরে একবার করতে হয়। এবং এই কাজটা যদি একটানা 3 বছর না করে, অর্থাৎ এই বছর এটা আরজেএসসি বিশেষ কোনো কারণ ছাড়া আরজেএসসি সরাসরি এই রিটার্ন জমা নিতে পারে, কোম্পানি আপডেট কাগজপত্রগুলো জমা নিতে পারে। এবং আরেকটা আপনাদের বিষয়গত অবগত করছি, প্রতিটা লিমিটেড কোম্পানিতে একটা আইন আছে, যেটা কোম্পানিতে যাই কিছু ঘটুক পরবর্তী 21 কর্মদিবসের মধ্যে আরজেএসসিকে জানাতে হয়। এটা হলো নিয়ম। অর্থাৎ লিমিটেড কোম্পানিগুলোকে সরকারিভাবে নিয়ন্ত্রণকারী সংস্থার নাম হলো আরজেএসসি, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্ম। এটার হেড অফিস হলো ঢাকা জেলার। এটা মোট 4টা বিভাগীয় অফিস আছে, তার মধ্যে সেন্ট্রাল হেড অফিস ঢাকার অফিস হলো কাউরান বাজার টিসিবি ভবন, অর্থাৎ সোনারগাঁ হোটেলের উত্তর পাশে অপোজিটে আরজেএসসি, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মের পরিদপ্তর। এখান থেকে সকল লিমিটেড কোম্পানিগুলা নিয়ন্ত্রণ করা হয়। আবার লিমিটেড কোম্পানির মধ্যে আলাদা আবার আছে ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স এবং ব্যাংক, এদের নামের পাশেও লিমিটেড। আবার লিমিটেড আবার 2 প্রকার, সেটা বলতে গেলে অন্যদিকে পাবলিক লিমিটেড এবং প্রাইভেট লিমিটেড। লিমিটেড মানে বর্তমানে, আগে বুঝাই যেত না, পাবলিকভাবে আলাদা লিখতে হতো। বর্তমানে যারা পাবলিক লিমিটেড, এদেরকে সরকার আইন করে দিয়েছে, এদের পিছনে লিখতে হবে পিএলসি, পাবলিক লিমিটেড কোম্পানি। আর যারা ডাইরেক্ট বর্তমান লিমিটেড লেখে, অর্থাৎ এদেরকে দেখলেই বোঝা যায় এরা হলো প্রাইভেট লিমিটেড। অর্থাৎ প্রাইভেট লিমিটেডের মিনিমাম মালিক পক্ষ বা শেয়ার হোল্ডার ডাইরেক্টর মিনিমাম 2 জন, ম্যাক্সিমাম 50 জন। আর পিএলসি যারা, তাদের মিনিমাম 7 জন, ম্যাক্সিমাম শেয়ারের সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, আনলিমিটেড। যেমন আপনি বর্তমানে ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, অন্যান্য ব্যাংকের লাস্টে দেখবেন যে পিএলসি, মানে তারা হলো পাবলিক লিমিটেড কোম্পানি, আর লিমিটেড হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি। আবার পিএলসি যারা, এরা শেয়ার মার্কেটে যাইতে পারে, শেয়ার বিক্রি করতে পারে, ওপেন মার্কেটে শেয়ার বিক্রি ওঠে, সেটা আবার বলতে গেলে অনেক লম্বা। আর প্রাইভেট লিমিটেড যারা, এরা 50 জনের মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়, এরা শেয়ার মার্কেটে যাইতে পারে না। আবার কেউ যদি ইচ্ছে করে প্রাইভেট লিমিটেডকে পাবলিক লিমিটেড পিএলসি করতে পারে, পিএলসিকে আবার প্রাইভেট লিমিটেড করতে পারে কোম্পানি আইন অনুযায়ী। এটা গেলে যাক, ওই দিকে আজকে আলোচ্য বিষয় না। আজকে এখানে যেটা আসবো, তাহলে পর 3 বছর যদি কোনো কোম্পানির অডিট না করে, এজিএম না করে, তখন আর আরজেএসসি সাইডেও কিছু করতে পারে না। তখন হাইকোর্টে গিয়া ওই কোম্পানির এজিএম করার জন্য রিটার্ন সাবমিট, অর্থাৎ হাইকোর্ট থেকে একটা অনুমতি নিতে হয়।
হাইকোর্ট যখনই অনুমতি দেয় যে হ্যাঁ অডিট করেন, এজিএম করেন, তখন ওই হাইকোর্টের অর্ডারটা নিয়ে কাজগুলো করতে হয় এবং আরজেএসসিতে সাবমিট করার সময় ওই হাইকোর্টের অর্ডার সহ করতে হয়। তেমনি যখন বৈশাখী টেলিভিশনের এজিএম বকেয়া হয়ে গেছে, তখন বৈশাখী টেলিভিশন মূলত হাইকোর্টে গেছে এজিএম করার অনুমতির জন্য। এবার হাইকোর্ট দেখলো কি, ওই বৈশাখী টেলিভিশনের সর্বময় ক্ষমতার মালিকানা হলো ডেস্টিনি 2000 লিমিটেড এবং ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন। তখন বৈশাখী জিজ্ঞাসা করলো কোথায়, তাহলে কেন ডেস্টিনির এজিএম হচ্ছে না, মাদার কোম্পানি কেন হচ্ছে না? এবার দেখলো যে এখানে সমস্যা, দুইটা মামলা নিয়ে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, মোহাম্মদ হোসেন স্যার এরা জেলে। তখনই ওইটার থেকে শুরু করে এবার ডেস্টিনির বোর্ডকে ডাক দেয়, তখনই এখানে 13 জন যায় একটা বোর্ড গঠন হয়। ওকে, এবং তখন হাইকোর্ট সব কিছু দেখলো যে কাগজপত্রে সব জায়গায় ডেস্টিনি 2000 লিমিটেড, বৈশাখী টেলিভিশন সব জায়গায় ক্ষমতার মালিক হলো রফিকুল আমিন স্যার, এবং তৎকালীন আওয়ামী লীগ সরকারও টার্গেট করছে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার। ইতিমধ্যে আবার বলছি মোহাম্মদ হোসেন স্যার ওনার সঙ্গী হিসেবে আছে। তখন রফিকুল আমিন স্যারকে তো ইতিমধ্যে আটকিয়ে ফেলছে, এবং তখনই এই যে 22 সালে ভোট হতে গিয়া তখন এই যে ওনার বিরুদ্ধে মিথ্যা অ্যালিগেশন দিয়া এবং ভুল কিছু তথ্য দিয়া মামলার আসামি জেলে থাকার উসিলা দিয়া ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, মোহাম্মদ হোসেন স্যার, সাবেক সেনাপ্রধান হারুন স্যার, আমাদের গোফরান স্যার, মেজবাউদ্দিন স্বপন, সাইদুর রহমান সহ অন্যান্য শেয়ারটার ডাইরেক্টর এরকম না অনেকেরই এখান থেকে বাদ দেওয়া হয়। পরবর্তীতে যেই 13 জন দিয়ে একটা বোর্ড গঠন করে হাইকোর্ট এখানের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট 6 জনকে দিয়ে দেয়। কিন্তু আমি ইতিপূর্বে আজকে আর ওইটা নিয়ে বলবো না, আমি ইতিপূর্বে অবশ্যই বলেছি যে 5 জন এখানে কেন এসেছে এটার ব্যাখ্যা আছে, কিন্তু একজন ব্যক্তির কোনো ব্যাখ্যা নাই, সেটা হলো ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া। তখন সরকার ছিল আওয়ামী লীগ, একজন নিয়ে কোনো ব্যাখ্যা নাই, কারণ একজন দিছে তৎকালীন হাইকোর্ট সরাসরি ভোট দিছে কি চেয়ারম্যান, একজন সাবেক অবসরপ্রাপ্ত বিচারপতি, নিঃসন্দেহে উনি বিচারপতি, হাইকোর্টের বিশাল ব্যাপার, ওনাকে দিছে চেয়ারম্যান, এবং একজন ফখরুদ্দিন স্যার দিছে চার্টার অ্যাকাউন্টেন্ট, উনি অডিটগুলো শেষ করবে, এবং একজন ব্যারিস্টার দিছে মাগরিবুর রহমান, একজন ব্যারিস্টার অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের দিছে, উনি আইনগত বিষয়গুলো দেখবে, এবং একজন দিছে ইঞ্জিনিয়ার মুশফিকা নাম, একটা লিমিটেড কোম্পানির এমডি, উনি কীভাবে জানে একটা কোম্পানি চালাইতে হয়, এবং একজন দিয়েছিল ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ইকবাল জামান, যিনি চেম্বার অফ কমার্সের সদস্য এবং ব্যবসায়ী মানুষ। অর্থাৎ 5 ক্যাটাগরির 5 জনকে দিছে, যারা এই 5 জনের ব্রেন দিয়া ডেস্টিনি ব্যবসাটা স্টার্ট করে। কিন্তু শুধু একটা লোকের কোনো ব্যাখ্যা নেই, ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া এখানে কোন যোগ্যতা আসছে? কারণ উনি ছাড়াও তো আরেকজন ব্যারিস্টার আমাদের ইন্ডিপেন্ডেন্ট 6 জনের মধ্যে বাকি একজন ব্যারিস্টার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী প্লাস ব্যারিস্টার, তো একজন তো আইনজীবী ব্যারিস্টার আছেই, একজন বিচারপতি আছেই, তাহলে ব্যারিস্টার প্রশান্ত ডাবল ব্যারিস্টার কেন, ডাবল আইনজীবী কেন? এটার একমাত্র কারণ হইল ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া তখন অ্যাক্টিভ রাজনীতি করত, হাসিনার প্রিয় পাত্র ছিল, সাবেক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহসভাপতি, হাসিনা যা বলে উনি বাস্তবায়ন করে, বিভিন্ন টকশো লাইভে গিয়া বিভিন্ন বিরোধী দল কীভাবে নাজেহাল করা যায় এটা করতো। আর এই প্রশান্ত ভূষণ বড়ুয়াকেই দেওয়া হয়েছে এখানে বোর্ডের মধ্যে 6 জনে, এবং উনি যদিও শুরুতে চেয়ারম্যান ছিল না, উনি ওই 173 কোম্পানি ম্যাটার 173 2022-এর রায়ের 15 পাতার মধ্যে 14 নম্বর পাতায় কিন্তু রায় করাই নিছে। 173 2022 রায় দেওয়ার সময় উনি লেখায় নিছে প্রথম বোর্ড মিটিং, এই ডেস্টিনি 2000 লিমিটেড বোর্ডের প্রথম বোর্ড মিটিংয়ে যাতে ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া সাহেবকে বৈশাখী চ্যানেলে অ্যাড করে নেওয়া হয়। ওকে, তার মানে উনি এই রায়ে এইটাকে কী বলা হয়, অর্থাৎ রায়ের পূর্বে ইতিমধ্যে আপনারা জানছেন ওই যে বেশ কিছু বিতর্কিত রায় সরকার লিখে দিয়েছে হাইকোর্টে, ইতিমধ্যে বিচারপতি ওইদিকে যাচ্ছি না, অর্থাৎ এই রায়টাও এখানে কারা কারা আসবে, কে কী দায়িত্ব পালন করবে আগেই করে দেওয়া হয়েছে। এবার আসেন এই ব্যারিস্টার প্রশান্ত ভূষণ পরবর্তীতে কী করলো, আমাদের পরপর 2 জন চেয়ারম্যানকে এখানে পদত্যাগ করে যেতে বাধ্য করছে। ফখরুদ্দিন স্যার যখনই আসি আজকে অডিট নিয়ে চাপ দেয়, আমি আজকে কিন্তু এই অডিট নিয়ে বলবো, অডিট কী জিনিস, অডিট কীভাবে কাজ করে, অডিট কীভাবে অনুমোদন করতে হয়, এটা আইন অনুযায়ী বলবো। আমি কিন্তু কোনো
ব্যাখ্যা বা মন গড়া কোনো কথা বলবো না, আমি একদম আইন অনুযায়ী বলবো। আসেন, এবং আমার এই লাইভ ভিডিও রেকর্ড থেকে যাবে ভবিষ্যতে আমাকে, কারণ আমি কথা বলার জন্য এই জন্য নিশ্চিতই বলবো, আইন অনুযায়ী বলবো। কারণ আমি যদি কোনো ভুল তথ্য দিই, ভবিষ্যতে লাইভ ভিডিও দিয়া আমাকে নাজেহাল করার ধরার সুযোগ আছে। তাই আমি আমার ভবিষ্যৎ চিন্তা করে আইন অনুযায়ী অ্যাকুরেট তথ্য দেওয়ার চেষ্টা করব। আসুন তাহলে, তৎকালে ফখরুদ্দিন স্যার যখনই চেয়ারম্যান হয়েছে এবং উনি প্রথমেই, তাহলে এই কোম্পানির প্রথম কাজটা কী ছিল? 2011 সালে 30শে জুন পর্যন্ত ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হুসাইন স্যার সহ আগের দায়িত্বশীল অডিট শেষ করছে। তাহলে প্রথম 22 সালে এই বোর্ডের প্রথম বোর্ড মিটিংয়ে চেয়ারম্যান বৈশাখীতে প্রশান্তকে অ্যাড করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। তাহলে প্রথম মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া, ওই যে এমডিসি নিয়োগ দেওয়া, যাক সেটা তো শামসুল হক মিয়া সাহেব কন্টিনিউ ছিল। তাহলে প্রথম কাজ অডিট করা, এবং আমাদের কাছে ডাইরেক্ট তথ্য আছে ফখরুদ্দিন স্যার চার্টার অ্যাকাউন্টেন্ট, উনি অডিট করতে চাইছে, ওনাকে ইচ্ছাকৃত বাধা দিছে। আজকে অনেকেই বড় বড় কথা বলে, 2022 সাল 23 সাল আওয়ামী লীগ সরকার পূর্ণ ক্ষমতায়, অনেকে এটা জানতও না। এবং ফখরুদ্দিন স্যার অডিট যখন করতে গেছে, অডিট উনি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট, এবং শুধু নট অনলি চার্টার অ্যাকাউন্টেন্ট, বাংলাদেশের টপ 10 জনের একজন চার্টার অ্যাকাউন্টেন্ট, এবং খুবই নামি দামি সম্মানী ব্যক্তি চার্টার অ্যাকাউন্টেন্ট। এবং উনি অডিটগুলো করতে চাইছেন, ওনাকে ইচ্ছাকৃত বাধা দেওয়া হয়েছে, এবং ওনাকে এমনভাবে বেইজ্জতি করা হয়েছে, উনি পরবর্তীতে চিন্তা করলো বাইরের ডেস্টিনির তো মালিক পক্ষ আমি না, শুধু আমি এখানে বেইজ্জতি হয়ে লাভ নেই। কারণ 2008 সাল থেকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে 9 সালে করলো বিডিআর হত্যা, আর্মি হত্যা, এরপরে জামাত নেতাদের হত্যা, মতিঝিলে হেফাজতের নেতাদের হত্যা, আরও কত ধরনের হত্যা গুম যে করছে, বেইজ্জতি যে করছে। কিছু হইলে আয়নাঘরে নিয়ে যাইত, কিছু হইলে গুম করে ফেলতো। অর্থাৎ আপনি ন্যায়ের পক্ষে কথা বলবেন, আপনি নাই। ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম সাহেব বলছেন রফিকুল আমিনকে বৈশাখীতে কে নিয়োগ দিয়েছে? প্রশান্ত ভূষণ বড়ুয়া। আপনার তথ্যটা ভুল ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম সাহেব। বৈশাখীতে রফিকুল আমিন স্যারের যে নিয়োগ দেওয়া হয়েছে, ওই নিয়োগপত্রে প্রশান্ত ভূষণ বড়ুয়া সাইন করে নাই, অন্য একজনকে সাইন করছে। এটা আপনার তথ্যটা ভুল, এটা আমি এখানে ডাইরেক্ট বলতে পারতেছি না। আর বৈশাখী চ্যানেল এগুলা ক্রয় সব কিছু ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের হাত দিয়ে গঠন করা, উনি এটা গঠন করছে। আর ওনাকে প্রশান্ত শুধু আওয়ামী লীগ করার কারণে 22 সালে ভোটে আইসা নিয়োগ দিবে, এটা খুবই দুঃখজনক। ডালিম বাদশা ভাই দেখতেছেন মালয়েশিয়া থেকে, আনোয়ার হোসেন ভাই দেখতেছেন, সুলতান মাহমুদ ভাই দেখতেছেন লিটন, যাক আমি, তারপরে কামরুল আহমেদ ভাই দেখতেছেন। আপনাদের নাম ধরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে গেলে আমার মূল তথ্যটা অন্যদিকে চলে যাবে। ডক্টর মোহাম্মদ ইব্রাহিম ডেন্টাল আপনি দেখতেছেন, এটাই বড় কথা পিজি সাহেব, কিন্তু আপনাদেরকে এখানে আসলে ভুল তথ্য। দেখেন আমি আইন পেশায় আছি, আমি যে তথ্যগুলো দিই এটা বায়াস্ট হয়ে দিচ্ছেন, আমি অ্যাকুরেট তথ্য দেওয়ার চেষ্টা করতেছি। আর অনেকেই ইদানিং দেখতেছি ফেসবুকে লাইভ করে, পোস্ট করে, বিশেষ করে ডেস্টিনি মুভমেন্ট, বিভিন্ন হক কথা, ডক লাগে না, তারপরে চ্যালেঞ্জ, লাইফ স্টাইল বলতেছে। আর ওই লাইভগুলো আপনারা পরবর্তীতে আবার শুনবেন। নিজেদেরকে নিজেদের লাইভ শোনার অনুরোধ করব, পরবর্তীতে অন্যদেরকে শুনাইবেন। অর্থাৎ ওই যে একটা কুমিরের গল্প আছে, এক ছেলেরে এই রচনা, কুমিরের গল্প প্রথমে ক্লাস 3-তে বলছে তোমার পছন্দের মতো একটা রচনা লেখো, তো সে কুমিরের রচনা লিখছে, দিঘিতে একটা কুমির আছে, খাস কাটা কুমিরে। পরে ক্লাস 4-এ বলছে গরুর রচনা, কিন্তু সে কী করছে, ওই গরুর রচনা বলতে যায় আমাদের একটা গরু আছে, গরু গৃহকালে পালিত পশু, দুধ দেয়, গরুকে গোসল করাইতে গিয়ে আমরা দিঘিতে যাই, দিঘির মধ্যে একটা কুমির আছে, আবার সে কুমিরের রচনা চলে গেছে। এবার ক্লাস 5-এ আইসা চিন্তা করলো এটা তো গরুর রচনা দিয়ে লাভ নাই, এ তো আবার কুমিরের রচনা চলে গেছে। এবার দিল ফুটবল খেলার উপর রচনা। তো এবার সে লিখতেছে আমরা স্কুলে পড়ি, বিকালবেলায় মাঠের মধ্যে ফুটবল খেলি, ফুটবল খেলতে গিয়া বর্ষার সময় আমাদের গায়ে প্রচুর কাদা লাগে, কাদা লাগার পরে আমরা পাশেই আছে একটা দিঘিতে গোসল করতে নামি, আর ওই দিঘিতে আছে একটা কুমির। অর্থাৎ যতই ওনাকে রচনা দিচ্ছে ছেলেটাকে, সে ঘুরেই কুমিরের কাছে যায়।
আজকে বেশি নয়, হাতে গোনা কয়েকজন লোক লাইভ করতেছে, ওই ঘুরে গাড়ি কুমির, ওই যে ঘুরে ঘুরে যাত্রা করে শুরু করে, কেউ লাইভ স্টোরি, কেউ হক কথা ডক লাগে না, কেউ ডেস্টিনি ব্যাকগ্রাউন্ড, এক একজন কেউ নিজেকে পিরাউলে সব ওই ডক্টর লাস্টে যায় ডক্টর মোহাম্মদ রফিকুল আমিনের বিরুদ্ধে, কেউ ওনাকে আমিন কাকা, কেউ ওনাকে কুতুব। আপনাদের দেখেন, আরে ভাই আমরা যারা ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের সাথে কাজ করি, তারা তো আপনাকে টার্গেট করে এভাবে দিচ্ছি না। আমরা তো প্রশান্তরে যেটা সত্য শুধু ওইটাই বলতেছি, আমরা তো প্রশান্ত অন্য কোনো নাম দিচ্ছি না, যেটা সত্য সেটাই বলতেছি। উনি নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগের সহসভাপতি এবং উনি আওয়ামী লীগ করতো এবং আমরা ওনার ঐক্য আজ পর্যন্ত এই ছাড়া উনি যাহা না এরকম না কোনো নেগেটিভ উপমা ওনারের দিই নেই। অথচ আপনারা যারা লাইভ করতেছেন তারা কি করতেছেন, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার যিনি এই ডেস্টিনি গ্রুপকে বাঁচানোর জন্য সবচাইতে দুঃখ লাগে, সবচাইতে আফসোস লাগে, এই যে আপনি আজকেরা বড় বড় কথা বলতেছেন, আজকে যারা আপনাদের আজকে আফসোস লাগে। 2012 সালে কই আপনাদেরকে তো আমাকে টার্গেট করে নাই, আমাকে টার্গেট করে নাই, আপনাদেরকে টার্গেট করে নাই, ডেস্টিনি মুভমেন্টকে টার্গেট করে নাই, হক কথা ডকলাক নাই টার্গেট করে নাই, জীবনের গল্পকে টার্গেট করে নাই, টার্গেট করছে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন এবং হারুন স্যাররা জামিন দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোর্ট হারুন সাহেবকে জামিন দিয়ে দেবে আর ডক্টর রফিকুল আমিনকে আটকে দিবে, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে আটকে দিবে, এটা ছিল প্ল্যান। যখনই ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার সিদ্ধান্ত নিল আমি আত্মসমর্পণ করব, সাথে সাথে হোসেন স্যার সিদ্ধান্ত নিল আমি ওনাকে একা ছাড়বো না, আমি ওনার সাথে আত্মসমর্পণ করে জেলে যাব, বাঁচলে একত্রে বাঁচবো, মরলে একত্রে বাঁচবো। তখন হোসেন সাহেব জেলে যায়। তাহলে টার্গেট করছে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিনকে। তো সেটা তো আওয়ামী লীগের চরিত্র রে ভাই, এটা ছিল হাসিনার চরিত্র, টার্গেট টু ডক্টর রফিকুল আমিন। এটা তো ছিল প্যাস্টিজের চরিত্র, টার্গেট টু ডক্টর রফিকুল আমিন। এটা তো ছিল শেখ হাসিনার চরিত্র, আমাদের সম্পদ যারা খাইতে চায় তাদের চরিত্র। কিন্তু আজকে আমরা যারা ডেস্টিনি পিএইচডি ডায়মন্ড, আমরা যারা 45 লক্ষ লোকের ভালো চাই, আমরা যারা একসময় রফিকুল আমিন স্যারকে গুরু বলেছি, হ্যাঁ ভুল, তাহলে আমরা কেন টার্গেট করতেছি শেখ হাসিনার চরিত্রে আসতেছি, আমরা ডক্টর মোহাম্মদ রফিকুল আমিনকে টার্গেট করতেছি। আজকে লাইভ কমেন্টসের একমাত্র টার্গেট ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন। এক একজনে এত বেশি মিথ্যা বিশেষণ দিচ্ছেন বা এটা খুবই দুঃখজনক, যাকে এটা গেলে অন্যদিকে যাব। ওকে আসেন প্রশান্ত ভূষণ বড়ুয়া, ইতিমধ্যে আমি বলেছি উনি 2024 সালের মে মাসে ডেস্টিনির চেয়ারম্যান হইয়াই সবার আগে যে এই কাজটা করছে, ওই যে বৈশাখী যেখান থেকে এই বোর্ডের উৎপত্তি ডেস্টিনির, আজকে যদিও অনেক বড্ডা বড্ডা কথা বলেন, এই বোর্ডের এই 173/2022 এটা উৎপত্তি হইল বৈশাখী চ্যানেলের এজিএম থেকে রে ভাই। বৈশাখী চ্যানেলের এজিএমের কারণে হাইকোর্টে গেছে, হাইকোর্ট তখন মাদার কোম্পানি ডেস্টিনিকে ডাকছে, অর্থাৎ ডেস্টিনিকে হাইকোর্ট ডাকছে যে ডেস্টিনি কোথায় আসেন, মামলার বাইরে এরা যায়, তখন এই বোর্ড গঠন হয়েছে। তাহলে প্রশান্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছে মে মাসে, নিয়ে উনি জুন মাসের, ইতিমধ্যে আমি একটা লাইভ করছি, উনি জুন মাসে ওই বৈশাখীর এসডিএমে যে 2021 সালের কোম্পানি ম্যাটার 308/2021, যেটা আপনারা 2-3 দিন আগে হাইকোর্টে বিজয় 71-এর 2টা ফোর্স দেখছেন, যে একটা হইলো মামলা নাম্বার, একটা হলো 173/2022-এর, আরেকটা দেখছেন 308/2021, ওইটা হইলো বৈশাখী চ্যানেলের এজিএমের অর্ডার। ওখানে গিয়া প্রশান্ত ভূষণ বড়ুয়া নিজেকে দ্রুত অ্যাড করে নিছে, দ্রুত নিজেকে অ্যাড করে নিছে, ওইটা আর দেরি করে না। ওইটা উনি চেয়ারম্যান হওয়ার 42 দিনের মাথায় উনি বৈশাখীর চেয়ারম্যানে গেছে, ডেস্টিনি বোর্ডেরও চেয়ারম্যান, বৈশাখীরও চেয়ারম্যান, হাইকোর্টে যা অর্ডার নিয়ে ফেলছে। এটা কে করেছে, কে করেছে বলেন? আপনাদের আওয়াজ শুনতেছি না, শুনবেন কি করে? এটা তার মাইক না, আমি তার ওয়াজ করতেছি না। হ্যাঁ, কে করেছে 42 দিনের মাথায়? বৈশাখীর বোর্ড হাইকোর্টে কে এডিট করেছে, নিজের নাম কে আনছে? ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, সাবেক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি। ওকে, তাহলে আপনি 42 দিনের মাথায় বৈশাখীর বোর্ডে নিজের নাম যুক্ত করে হাইকোর্ট থেকে অর্ডার আনলেন, তাহলে আপনি সেদিন অডিট করার অর্ডার কেন আনলেন না? অডিট কেন শুরু করলেন না? ফিজিক্যাল আপনি তো রেজুলেশন দেখাইতে হবে, অডিট কেন আনলেন না? চার্টার অ্যাকাউন্টেন্টকে কেন নিয়োগ দিলেন না?
ফখরুদ্দিন স্যারকে দিয়ে কেন অডিটগুলো শেষ করলেন না? এগুলো হইছে মার কাছে নানার বাড়ির গল্প বলতেছে। আজকে আমাদেরকে বুঝাচ্ছে এগুলো হলো, হ্যাঁ মাইনুদ্দিন ভাই ডায়মন্ড স্যার ধন্যবাদ, হ্যাঁ চালিয়ে যাচ্ছি, ওকে। তাহলে এগুলা মার কাছে কি করতেছে? নানার বাড়ির গল্প বলতেছে। যেই মা নানার বাড়িতে বড় হয়েছে বাচ্চা, সেই মায়ের কাছে নানার বাড়ির গল্প বলতেছে। আমরা জান দিয়ে দিচ্ছি। এটা নিয়ে তুমিও জিতবে একটা গল্প, তুমিও জিতবে বই। শিবখেলার বইতে এরকম সুন্দর একটা গল্প ছিল। এক মায়ের 3টা বাচ্চা ছিল, মেয়ে। এক মেয়ে সকালবেলায় মা চুমা দিয়া, মা তোমাকে ভালোবাসি, খেলাধুলা চলে গেছে। আরেক মেয়ে মারে চুমা দিয়া, মা আমি তোমাকে ভালোবাসি, আরেক কাজে চলে গেছে। আর আরেকটা মেয়ে সকালবেলায়, মা আমি তোমাকে ভালোবাসি, সারাদিন মায়ের সাথে রয়েছে, কাজ করছে, মারে বিভিন্ন সহযোগিতা করছে সারাদিন মায়ের সাথে থেকে। সন্ধ্যাবেলা আবার 3টা মেয়েকে বলতে, 3টা মেয়ে ওই বাইরের 2টা আইসা মাকে চুমা দিয়া বলে, মা আমি তোমাকে ভালোবাসি। বড় মেয়ে, মেজো মেয়ে, আর ছোটো মেয়ে তো মার সাথে বসে পরিশ্রম করতেছে। ছোট মেয়েই আবারও মাকে বলছে, মা আমি তোমাকে ভালোবাসি। ওই 3টা মেয়ের মধ্যে কে মাকে সত্যিকারে ভালোবাসে মা অবশ্যই জানে। কারণ ওই 3টা মেয়ের মধ্যে যেই 2টা মেয়ে মাকে সকালবেলা হায় মা তোমাকে ভালোবাসি বলে চলে গেছে, আর যেই মেয়েটা সারাদিন মায়ের সাথে থাইকা মাকে সহযোগিতা করছে, কাজ করছে, সত্যিকারে ভালোবাসা। ডাক্তার ইব্রাহিম সাহেব, আমি এনএফসি কার্ড কেন করেছি এগুলো নিয়ে আগামী পর্বে অ্যান্সার দিব। তা আপনি মোবাইল এনএফসি কার্ড অবশ্যই করছি, কারণ আমি ইতিমধ্যে গত লাইভ অনুষ্ঠানে বলছি এই প্রশ্নগুলো। আমি আগস্টে শেখ হাসিনা পালিয়ে গেছে এবং 11ই আগস্ট থেকে এই বোর্ডের সাথে কাজ করা শুরু করছি, এবং আশরাফুল আমিন বর্তমানে আলিশগঞ্জ এই যে 101 এটার মধ্যে আমি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 8 মাস বোর্ডের সাথে কাজ করছি, আলির সেন্টারে কাজ করছি, এনএফসি কার্ড অর্ডার দিছি, বায়োডাটা আপডেট করছি, যাবতীয় কাজ করছি। এবং অনেকগুলা বোর্ড মিটিংয়ে উপস্থিত থাকছি, বিভিন্ন উপদেশ দিছি। বারবার আমাকে বলছে আমি এনএফসি কার্ড করছি এবং এগুলোর সাথে একমত ছিলাম। পরবর্তীতে আমার বুঝতে সময় লাগছে যে এটা তো আসলে ওই 3টা মেয়ের গল্পের মতো, এটা তো আসলে অভিনয়। অর্থাৎ প্রশান্ত ভূষণ বড়ুয়া, ঘং, এরা তো আসলে ব্যবসা চালু করতে চাচ্ছে না, এরা তো হলো অভিনয় করতেছে, অভিনয়। এই জন্য তখন আমি চিন্তা করলাম, এবং আপনি যদি আমার 2024 সালের 11ই আগস্টে, 12ই আগস্ট থেকে আমার ফেসবুক আইডিতে গিয়া বিভিন্ন কোম্পানি ম্যাটার, 170 ম্যাটার, এই ব্যবসা রিলেটেড ডেস্টিনি ব্যবসা স্টার্ট নিয়ে আপনি আমার পোস্টগুলো দেখেন, আমার প্রশ্ন উত্তর ওখানে আছে। এবং আমি বলছি ডেস্টিনি ব্যবসা চালু হবেই হবে, কারণ এটা একটা লিমিটেড কোম্পানি। এর পরবর্তীতে আমি এনএফসি কার্ড করছি, এনএফসি কার্ড পাচ্ছি না। এখানে তো আপনাকে কী উত্তর দেবো? ডাক্তার ইব্রাহিম সহ অন্যান্য নেগেটিভ বুক এখানে বলা হয়েছিল ডিসেম্বরে, এখানে অনেক ডায়মন্ড আছে, সাক্ষী আছে, মিটিংয়ের রেকর্ড আছে। বলা হয়েছিল 2024 সালের 16ই ডিসেম্বরে বিজয় দিবসের অনুষ্ঠান আমরা ডেস্টি কমিশন দিয়া, আবার বলতেছি, বলা হয়েছিল প্রশান্ত ভূষণ বড়ুয়া, গম 2024 সালে আশরাফুল আমিন সাহেব বর্তমান সিইও ডিক্লার দিছিল, বোর্ড মেম্বাররা ডিক্লার দিছিল, আলির সেন্টারে ডিক্লার দিছিল। তখন ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসেন স্যার ছেলে তখন ডিক্লার দিয়েছিল যে 2024 সালে তখন ডিক্লার দিয়েছিল 2024 সালের 16ই ডিসেম্বর ডেস্টিনির কমিশন দিয়া বিজয় দিবসের কেনাকাটা করতে পারবো। তখন আমি এটাকে ডিক্লার দিয়েছিলাম। এই ঘটনাটা ঘটছিল আগস্ট মাসের শেষ সপ্তাহে, 28 কি 29 তারিখ। আমি রেজলিউশন দেখলে বুঝতে পারবো। আমি বলছি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3 মাসে তো যথেষ্ট। অর্থাৎ আমি এই বোর্ড মেম্বারদেরকে বলতেছিলাম এই ব্যবসাটা চালু করার জন্য এই 16 জন লোক যদি একটানা 90 দিন অফিস করে এই ব্যবসাটা চালুর জন্য আর কিচ্ছু লাগে না। এবং আমি চ্যালেঞ্জ করছিলাম যে নভেম্বর 30-এর মধ্যে তো ব্যবসাটা চালু করা সম্ভব। পরে বলছে অসুবিধা নেই, আমরা 15 দিন আরও সাথে যোগ করলাম 16 ডিসেম্বর। পরবর্তীতে 16 ডিসেম্বর কিন্তু আমরা ডেস্টিনি কমিশন দিয়া বাজার করা তো দূরে থাক, চা খাইতে পারিনি।
এর পরবর্তীতে 5ই জানুয়ারি যখন ডেস্টিনি বর্ষপূর্তি অনুষ্ঠান হয়েছে, আবার বলছি ডাক্তার ইব্রাহিম সহ অন্যান্য সবাইকে বলতেছি, আবার বলতেছি আপনারা ক্লিয়ারলি খেয়াল করেন। এবং 5ই জানুয়ারি যে অনুষ্ঠান করা হয়েছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ডেস্টিনি 2000 লিমিটেডের বর্ষপূর্তি অনুষ্ঠান, যেখানে ইঞ্জিনিয়ার মুশফিকা নাম, ইকবাল জামান, ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, আশরাফুল আমিন সাহেব, ডায়মন্ড রতন সাহেব, প্রফেসর মঈন সাহেব, জাকির হোসেন কৃষ্ণ সাহেব, সে সবাই বক্তব্য দিয়েছে, অনেক পিএইচডিরা বক্তব্য দিয়েছে। ওখানে ক্লিয়ার বলা হয়েছিল 5 জানুয়ারি রাত্রে থেকে, আপনারা আবার বক্তব্যগুলো শুনেন, আমি তথ্য দিয়ে কথা বলতেছি, আবার লাইভগুলো শুনেন, ওখানে চলে যান। ওখানে ক্লিয়ার বলা হয়েছিল 5 জানুয়ারি রাত্রে স্টেটমেন্ট চালু করা হবে, অর্থাৎ 6 জানুয়ারি থেকে আমরা কমিশন পাবো। তাহলে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসাইন স্যার তখন জেলে ছিল, আমাদেরকে উল্টা পাল্টা যা বুঝাইছে, বাতিজায় বা আশরাফুল আমিন সাহেবরে অত ওনার পিছনে জিন্দাবাদ দিছি, যা বুঝাইছে আমি বিশেষ করে আমি মোহাম্মদ ইউনুস মিয়া ওইটাকে সঠিক ধরে নিয়ে কাজ করেছি। কিন্তু ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার যখন জানুয়ারিতে বাইরে হইব, ফেব্রুয়ারি মার্চ আস্তে আস্তে আমি দুই দিকে এটাকে আদালতের ভাষায় বলা হয় ক্রস এক্সামিনেশন। প্রথমে সাক্ষী দেওয়া, সাফাই সাক্ষী, পরে ক্রস অর্থাৎ টেস্ট করা হয়। এবার আমি আলিশ সেন্টার, আশরাফুল আমিন, বোর্ড, এই কথাগুলোর সাথে ডক্টর রফিকুল আমিন, মোহাম্মদ হোসাইন স্যারের তথ্যগুলো মিলানি শুরু করলাম। তারপরে যখন ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসাইন স্যার এনারা জেল থেকে বাইরেতে চায় না, এরকম না একটা প্রচার, দীর্ঘদিন এটাকে আমরা বিশ্বাস করতেছিলাম। যখনই আমার কাছে হাইকোর্ট অর্ডারটা আসলো, এটা মোহাম্মদ হোসাইন স্যার এবং রফিকুল আমিন স্যার দুইজনেই আমার কাছে হাইকোর্টের অর্ডারটা ফাটাই বললো যে আপনি অ্যাজ এ দেখেন, আপনি কোনো পক্ষে না বলে আপনি অ্যাজ এ আইনজীবী হিসাবে এইটার ব্যাপারে একটা স্ট্যাটাস দেন। এবং আমি তখনই চ্যালেঞ্জ করছিলাম, এই হাইকোর্টের রায় অনুযায়ী ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসাইন স্যার ওনাদেরকে জেলে বাইরে যারা তবদির কারক ওই জামিন নিয়ে অ্যাফিডেভিট করেছে, ওই অ্যাফিডেভিটকারী অ্যাডভোকেট বাসেদ মজুমদার সহ আটকে দিছে। আমি তখন জানতাম না ওই ফাইলের অ্যাফিডেভিটকারী কে ছিল, ওই মামলার তবদির কারক কে ছিল। ওই মামলার পরবর্তীতে আমি খোঁজখবর নিয়ে জানতে পারলাম ওই মামলার অ্যাফিডেভিটকারী ছিল বর্তমান ডিস্ট্রিক্ট সিইও জনাব আশরাফুল আমিন সাহেব, এবং তবদির কারক উনি ছিল, এবং অ্যাডভোকেট বাসেদ মজুমদারকে ধরা থেকে শুরু করে যাবতীয় কাজ উনি। সুতরাং ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার কেন 2012 সালের ডিসেম্বর মাসে বাইরে যেতে পারে নাই হোসেন সাহেব, এটার জন্য দায়ী আব্দুল বাসেদ মজুমদার এবং আশরাফুল আমিন সাহেব, এবং জামিন থেকে শুরু করে। হ্যাঁ, ওকে। এবং এরপরে ওনারা এই যে বাইরে যেতে পারে নাই, এই ডিসেম্বরটা হইল 27শে ডিসেম্বর 2012 যে অর্ডারটা সবাই হাতে পাইছে, তাহলে জানুয়ারির 13তে তো এটা আউট করে দেওয়া উচিত ছিল। এবং এই ডকুমেন্ট, সেই ডকুমেন্টকে আউট না করে গোফরান স্যার, সাইদুর রহমান সাহেব, মেজবাউদ্দিন স্বপন সাহেব বলছিল ওনারা 13 সালের মাঝামাঝি জামিনের জন্য টাকা দিছে। তাহলে এর আগে তো ওনারা 12 সালের ডিসেম্বরে বাইরে, এটা নিয়ে আমি আরেকদিন বলছি, আরেকদিন বলবো। অন্যদিকে এটার উত্তর দিতে গেলে আজকে মূল এই জায়গা চলে যাবে পরবর্তী। তাহলে ওনাদেরকে কেন জানানো হইল না? এই যে ওনারা বারবার একটা মিথ্যা প্রচার করতো, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসাইন স্যার জেল থেকে বাইরে যেতে চাচ্ছে না, কিন্তু কোনো ডকুমেন্ট কাউকে দিত না। এই ডকুমেন্ট আমরা হাতে পাইছি 2025 সালে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার যখন জেল থেকে বাইরেছে 1-2 মাস পরে, যখন এটা লই চ্যালেঞ্জ শুরু হয়েছে, তখন যে এই ডকুমেন্ট আমরা হাতে পাইছি। এখন ইংরেজি লেখা তো সবাই তো আর বুঝে না, আমি হাতে পাই স্ট্যাটাস দিছি। আমার ওই যাই জানুয়ারি মার্চ আমার ফেসবুকে আছে, স্ট্যাটাস আছে, দেখতে পারেন। ওকে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসাইন স্যার আত্মসমর্পণে যখনই জেলখানায় গেছে, এর থেকে যে ওনাদের সাথে রাজনীতি শুরু হয়েছে, বাইরে ভিতরে শত্রু, কেমনে ওনাদেরকে আটকিয়ে রাখা যায়, বর্তমানেও একই জিনিস চলতেছে। যাক, এটা অন্যদিকে যাচ্ছি না, আমার মূল বিষয়তে আসি। তাহলে কি হলো, প্রশান্ত ভূষণ বড়ুয়া যখন মে 2025-এ দায়িত্ব নিল, দায়িত্ব নেওয়ার 42 দিনের মাথায় উনি বৈশাখীর বোর্ড এডিট করে হাইকোর্টে উনি বৈশাখীর দায়িত্ব নিয়ে ফেলছে। ওকে, আলহামদুলিল্লাহ, আপনি দায়িত্ব নিতেই পারেন, কিন্তু আপনি তখন অডিট কেন শুরু করলেন না? অন্যান্য কাজ কেন শুরু করলেন না? পিএইচডি মিটিং কেন ডাকলেন না? 22 সাল 23 সাল আজকে যে পিএইচডি মিটিং কেন? সবাই বলতে রফিকুল আমিন স্যার কেন সবাইকে ডাকলো না, মোহাম্মদ হোসেন স্যার কেন ডাকলো? তো প্রশান্ত ভূষণ বড়ুয়া পিএইচডি মিটিং কেন ডাকলো না?
এই বোর্ড কেন সেন্ট্রালি পিএইচডি মিটিং কেন ডাকলো না? ডায়মন্ড মিটিং ডাকছে কিনা আমি জানি, আমি তো পিএইচডি, আমি সাইড সেন্টার। কেন আমরা 3288 জন পিএইচডি? কোনো পিএইচডি আপনারা সিটি পাইছেন আলী সেন্টার থেকে, বোর্ড থেকে? আমি নিজে পল্টন এলাকায় বাস করি, 2005 সাল থেকে আমি ফকিরাপোল মতিঝিল পল্টন এলাকায় বসবাস করি। তাহলে আমি যে এখানে দাওয়াত পাই নাই, আমি 22 সালে ওই যে তখন তৎকালীন সেনাপ্রধান হারিন স্যার থেকে এবং আজম আলী থেকে একটা দাওয়াত পাই, জায়গাটা অন্যদিকে। তাহলে আপনি প্রশান্ত যখন বাংলাদেশে বইবে আলী সেন্টারে অফিস করতেন, সশরীরে হাজিরা দিতেন, তখন কেন সকল পিএইচডিকে ডাকলেন না? আসলে ডাকেন নাই, আপনারা নিজেরা যাই বৈঠক করতেন, ভোট মিটিং করতেন। মূলত প্ল্যান ছিল কেমনে জিনিসপাতি বিক্রি করা যায়, কেমনে, যেমন কক্সবাজার হোটেলটা লিজ দিয়া টাকা নিয়ে যেতে, মানে বিক্রি তো আর করা যায় না, তাহলে লিজ দিয়া টাকা নিয়ে যেতে চাইছিলেন। ওকে, যাক, আমি অনেক প্রশ্ন এখানে উত্তর দিলে পরে আমার, তাহলে আসেন প্রশান্ত। তাইলে এখন আমি আমার বক্তব্য যেটা হলো, উনি মে মাসে 2024 চেয়ারম্যানের দায়িত্ব নিতে দেরি করে নাই, নেওয়ার পরে 42 দিনের মাথায় হাইকোর্টের অর্ডার এডিট করে বৈশাখী চেয়ারম্যানের দায়িত্ব নিতে দেরি করে নাই। তাহলে ওইটার জন্য হাইকোর্টে গেছে, তারা অডিটের জন্য কেন হাইকোর্ট গেলেন না? এগুলা করলেন না। ওকে, যাক, জুলাইতে আন্দোলন শুরু হইল। উনি ব্যারিস্টার মানুষ, আগেই বুঝতে পারছে, চিন্তা করলো যে আমাকে আর কে পারছে, উনি তো যাক চিকিৎসা বিসিল্লা দিয়ে লন্ডন চলে গেছে। তাহলে ওনার তখন কোম্পানি আইন অনুযায়ী উচিত ছিল উনি যাওয়ার আগে, অর্থাৎ কোম্পানি আইন 1994-এর 101 ধারা অনুযায়ী কোনো দায়িত্বশীল ব্যক্তি যদি 3 মাসের বাহিরে বা 3 মাসের অতিরিক্ত বাংলাদেশের বাইরে যেতে চায় বা যায়, তাহলে অন্য কাউকে দায়িত্বটা হস্তান্তর করে দিতে হয়। তার অবর্তনে কে দায়িত্ব পালন করবে? আর আমাদেরটা তো একদম জরুরি ছিল ডেস্টিনিতে, কারণ এখানে এই কোম্পানি ম্যাটার 173 2022 অনুযায়ী 95% ক্ষমতার বাড়ি গেল চেয়ারম্যান, মানে প্রশান্ত ভূষণ বড়ুয়া। তাহলে উনি তখন চিকিৎসা উদ্দেশ্যে চলে গেছে, উনি আসলে দায়িত্বটা দিয়ে যায় নাই, লিখিত বা ওভাবে অ্যাফিডেভিট করে দেয় নাই, এবং তখন দেওয়ার দরকারও মনে ছিল না, কারণ উনি মনে করছিলেন আন্দোলন চাঙ্গা, এটা ঠান্ডা করে ফেলবে হাসিনার নৌবাহিনী, বিমান বাহিনী, এয়ার বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী, আওয়ামী লীগ, এসএসএফ, কত বাহিনী ছিল। এটা দিয়ে হাসিনা সেই 8 সাল থেকে হেফাজতের আন্দোলন, জামাতে ইসলাম, বিডিআর হত্যা মামলা, আর্মি, গুম খুন সবই তো ট্যাকেল দিয়ে ফেলেছে। মনে করছে এবারও ছাত্র আন্দোলন ট্যাকেল দিয়ে ফেলবে, আমি আবার মোটামুটি আগস্টে মোটামুটি বাংলাদেশে ঢুকে যাব ইনশাল্লাহ। চিকিৎসা হইলো, বেড়ানি হইলো, পালানি হইলো, দেশে আসবো। কিন্তু আল্লাহর শখে, অর্থাৎ মানুষের চিন্তা, আবারও বলতেছি, মানুষের চিন্তা যেখানে বন্ধ হয়ে যায়, সেখানে আল্লাহর সিদ্ধা, কুদরত, মহাকাশ, আসমান থেকে সিদ্ধান্ত দেওয়া হয়। অর্থাৎ যখন জমিনে মানুষ অত্যাচারিত হয়ে যায়, তখন আসমান থেকে সিদ্ধান্ত আসে, কারণ মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়। অনেকেই আমাকে বিভিন্ন ভয় দেখাচ্ছে, বিভিন্ন থ্রেট দিচ্ছে, অনেক কিছু। আমি শুধু আপনাদেরকে বলবো, মৃত্যুর ফয়সালা আসমানে হয়, জমিনে নয়। আবারও বলতেছি, মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়। মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়। মৃত্যুর ফয়সালা আসমানে হয়, জমিনে নয়। হায়াত, মৌত, রিজিক, এই তিনটা আল্লাহর হাতে। এই তিনটা কেউ হস্তক্ষেপ করতে পারবে না, না, না। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। ওকে, প্রশান্ত সাহেব চলে গেল, আলহামদুলিল্লাহ। হাসিনাও পালিয়ে গেল, আলহামদুলিল্লাহ। ওনার আশাটা বন্ধ হয়ে গেল। তাহলে ওনার উচিত ছিল পদত্যাগ করা, যাক, এটা করলো না। আমাদের 45 লক্ষ লোককে ভালোবাসে, আমি নিজেও কথা যাক, এটা বলতে গেলে অনেক অন্যান্য পিএইচডি আমার মনে হয় বর্তমানে যারা লাইভ কমেন্ট শেয়ার করতেছে, যারা প্রশান্তকে বিভিন্ন ডেস্টিনি মুভমেন্ট, হক কথা, ডক লাগে না, যেভাবে ধন্যবাদ দিচ্ছে, আমার দৃঢ় বিশ্বাস সকাল সন্ধ্যা বিকাল প্রশান্ত ভূষণ বড়ুয়া দৈনিক এদেরকে 10-12 বার কল দেয়, 5-6 বার SMS করে, হাই হেলো দেয়, বকশিস তো দেয়। কেন মন খারাপ? আপনাদেরকে দৈনিক 3-4 বার কল দেয়। প্রশান্ত আপনাদের গুরু, প্রশান্ত আপনাদের নেতা। আপনারা অন্যান্য দল করে আওয়ামী লীগকে বাঁচাতে চেষ্টা করতেছেন, আপনারা প্রশান্তর পক্ষে লাইভ করতেছেন, ফোর্স দিচ্ছেন, গুরু মহাগুরু বানাচ্ছেন, দেশটির লোকের ত্রাণকর্তা, হত্যাকর্তা, দত্তাকর্তা বানাচ্ছেন। তা আপনাদেরকে সকাল সন্ধ্যা 3 বার কল দেওয়ার কথা অবশ্যই দিচ্ছে। ডেস্টিনি মুভমেন্টকে হক কথা, ডক লাগে নাকি? প্রতিদিন সকালবেলায় প্রশান্ত
ঘুম থেকে উঠেই লন্ডন থেকে আগে আপনাদের সবাইকে একবার কল দেয়, তোমরা কি খাইছো? হ্যাঁ খাইছি। পরবর্তীতে আবার দুপুরবেলা আরেকবার কল দেয়, তোমরা কি খাইছো? আজকে কি লাইভ করবা? আমাকে হাইলাইট করবা? হ্যাঁ করব। আবার রাত্রে একবার কল দেয়, প্রতিদিন SMS করে, কি খোঁজ খবর নেয়। মন খারাপ? মিথ্যা বলতেছি? ফোনে কল আসতেছে না, ফোনও ধরে না, ফোন নাম্বারও নাই। হ্যাঁ এটাই সত্য। ফোন ধরেও না, ফোন করেও না, ফোন করবেও না। আপনারা কী জন্য ওই যে আপনারা গ্রাম দেশে দেখবেন ছাগলের দুধ 2টা, অনেকে 3টা বা 4টা বাচ্চা হয়, 3টা বাচ্চা ছাগলের, তো 2টা দুধ খায় আর একটা 3 নম্বর বাচ্চা উলালেন আছে। আজকে প্রশান্ত আওয়ামী লীগ কিছু লোক উলালেন আসতেছে। ওকে যাক, সেই দিকে গেলে আর লম্বা হয়ে যাব। আপনারা উলালেন আছেন, যাক তাহলে এখন আসেন প্রশান্ত ভূষণ বড়ুয়া। যাক অবশেষে হাইকোর্টে অবকাশকালীন বেঞ্চে আগে ডাইরেক্ট গেল, তখন শুনে নাই, বন্ধের পরে আসেন। অবকাশকালীন বেঞ্চে রবিবারে যে সিদ্ধান্তটা হয়েছে, এটা আমি রবিবারে বলছি যে এখানে মূলত মৌখিকভাবে আদালত যেটা বলেছে যে ঠিক আছে আপনারা যে কাজগুলো ইতিমধ্যে অডিট অন্যান্য কাজ বলছে, আমরা অনেকগুলো কাজ হাতে নিয়েছি, 31শে ডিসেম্বরের মধ্যে আমরা অডিট করব। ওকে ঠিক আছে, অডিট চালিয়ে যান, সব কাজ চালিয়ে যান। কিন্তু মিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, মিস্টার চেয়ারম্যান, যেহেতু আপনি বিতর্কিত, তা আপনি নতুন আর কোনো সিদ্ধান্ত দিয়েন না। আবার খেয়াল করিয়েন, হাইকোর্ট মৌখিক যে কথাটা বলছে আর নতুন কোনো সিদ্ধান্ত দিয়েন না, আর পুরাতন কাজ যেগুলো হাতে নিয়েছেন অসুবিধা না করেন। এখন আসেন, আগামী 10 থেকে 12-15 মিনিটের মধ্যে আমি লাইভ শেষ করব। এখন আজকে আমার মূল লাইভের মূল পয়েন্টটাতে আসে। তাহলে যেটা পোস্ট বিভিন্ন প্রচার দেখতেছেন, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন নেগেটিভ, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে নিয়ে নেগেটিভ, মিথ্যা প্রচারণা, হাইকোর্ট সাক্ষ্য জালিয়াতি করে হাইকোর্টে গেছে, এগুলো সম্পূর্ণ ভুল। এগুলো তো 22 সালে, যদি বোর্ড সাক্ষ্য জাল করে 22 সালে করছে, তার মানে তাহলে জালের উপরে বোর্ড প্রতিষ্ঠিত, ফাউন্ডেশনে দুর্বল। যাকে এটা অন্য কথা, তখন রফিকুল আমিন স্যার জেলে। আর বর্তমানে এখানে হাইকোর্টে এই ম্যাটারে আবেদনকারী হলে বিপ্লব বিকাশ সিং। ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার কোথায় সাইনও দেয় নাই, কোথায় উনি পক্ষ বিপক্ষেও নেই। যাক, তারপরও আপনাদের তো টার্গেট, কারণ আপনারা তো নির্দিষ্ট জায়গা থেকে টাকা পান, নির্দিষ্ট টাকা থেকে উৎসাহ পান। একমাত্র টার্গেট ডক্টর মোহাম্মদ রফিকুল আমিনকে নেগেটিভ করা, তাকে পচানো। আরে ভাই, মার কাছে নানার বাড়ির গল্প কইয়া লাভ নেই। ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের পিছনে যারা জিন্দাবাদ দেয়, আপনারাও দিচ্ছেন জিন্দাবাদ, একসময় আমিও দিছি, মধ্যে দিয়ে আমিও ভুলের জগতে ছিলাম কদিন জিন্দাবাদ দিনে, এখন আমিও দিচ্ছি। এই আপনাদের মধ্যে আস্তে আস্তে আত্মলুব্ধি আসতেছে, জিন্দাবাদ আপনারাও দিবেন। যে যত দ্রুত ভুল বুঝতে পারবে জিন্দাবাদ। আপনারা শুধু নিজের বিবেকের কাছে বলবেন। ইসলামে একটা কথা আছে, আত্মসমালোচনা, একটু আত্মসমালোচনা করবেন। আপনি যেটা কাজ করতেছেন, ওই যে আপনারা তুমিও জিতবে শিক্ষারা বইতে লিখবেন বাবা টেস্ট মামা টেস্ট, অর্থাৎ আপনি কোনো একটা কাজ করতেছেন, ওখানে ওই যে মানুষ সৎ হওয়ার সঠিক হওয়ার 2টা টেস্ট আছে। ওখানে আপনারা বইটা আবার যারা পড়ছেন তারা জানেন, ওখানে বাবা টেস্ট মামা টেস্ট, মা টেস্ট মায়ের। অর্থাৎ আমি একটা কাজ করার সময় যদি চিন্তা করি যে আমার এই কাজটা একটা খারাপ কাজ করতেছি, আমার এই কাজটা যদি আমার সামনে এই মুহূর্তে আমার মা উপস্থিত থাকতো, তাহলে কি আমি কাজটা করতাম? যদি উত্তর আসে না, তাহলে কাজটা ভালো না। অনেক ক্ষেত্রে মা আমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেয়, বাবা অপরাধ ক্ষমা করে না। তাহলে চূড়ান্ত টেস্ট, আমি একটা খারাপ কাজ করতেছি, আমি এই মুহূর্তে একটা কাজ করতেছি, এই মুহূর্তে আমার বাবা যদি আমার সাথে থাকতো, আমার বাবা যদি আমার সামনে থাকতো, বা আমার বাবা যদি জানতো আমি এই কাজটা করতেছি, তাহলে আমার কাছে কেমন লাগতো? উনি কি বাধা দিত? যদি অ্যান্সার আসেন না, তাহলে কাজটা খারাপ, অর্থাৎ কাজটা করা যাবে না। মা টেস্ট বাবা টেস্ট, যাক তুমি জিতবে। যারা বই পড়ছেন শিক্ষারা ওরা জানেন। তাহলে এই যে আপনারা যারা নির্দিষ্ট জায়গা থেকে অর্থ ফান্ডিং পাইতেছেন, আবার ইতিমধ্যে একটা শেয়ারকে 101 ভাগ করা হয়েছে, ডেডিকেটেড 100 তৈরি করা হয়েছে, এগুলো তো আমি জানি। কারণ ওখানে তো আমি আর আমার ছোটো বোনে 50-50 1 লাখ টাকা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। রোজার ঈদের পরেই দিতাম,
500 1000 টাকা বুকিং পর্যন্ত দিছি, ওই 1000 টাকা কিন্তু মাইরে গেছে। এখনও এটা বিকাশে ফেরত দিয়ে দেওয়ার কথা ছিল, দেয় নাই। যে 100 অর্থাৎ একজন নেতা আর 100 জন, এই 100 জনের মধ্যে 2 জন ছিলাম আমি আর আমার ছোটো বোন। যাক, সেটা অন্যদিকে বলতেছি, কারণ আপনারা কী খেলতে পারেন, আপনাদের সাথে খেলা তো আমরাও তো খেলছি। ওকে, আসেন এখন তাহলে। এখন হাইকোর্ট কি সিদ্ধান্ত দিল? প্রশান্তকে মৌখিক সিদ্ধান্ত দিল, আপনি আর নতুন কোনো সিদ্ধান্ত নিয়েন না। ওকে, আলহামদুলিল্লাহ। এখন আমরা ফেসবুকে ফোর্স দেখতেছি যে 31শে ডিসেম্বরের মধ্যে অডিট শেষ করতে বলছে। ডক্টর রফিকুল আমিন স্যারের নাকি পালপিটেশন শুরু হয়ে গেছে, অডিট হাইস্ট করবেন, এই করবেন, এই করবেন। কোনো ফোর্স দেখতেছি 1 সাল থেকে 2025 সাল পর্যন্ত অডিট হবে। কোনো পোস্টে দেখতেছি 11 সাল থেকে 24 সাল পর্যন্ত পোস্ট হবে। কোনো পোস্টে দেখতেছি স্বাধীনতা যুদ্ধে 1971 সাল থেকে 54 বছরের অডিট হবে। আবার কোনো পোস্টে লাইভে দেখতেছি না 1947 সালে যখন পাকিস্তান গঠন হয়েছে তখন থেকে অডিট করা হবে। না, আরও কিছু লাইভে পোস্টে দেখতেছি না ইংরেজ ওই যে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর থেকে একদম সকল অডিট করে সব কিছু স্বচ্ছ করে ফেলা হবে। একমাত্র ওনারাই দুনিয়ায় স্বচ্ছ লোক, আর দুনিয়ায় সব অস্বচ্ছ লোক। অডিট করে অস্বচ্ছ লোক, অডিট করে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন মোহাম্মদ হোসেন স্যারকে পাঠাবেন, বিশেষ করে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে পাঠাবেন। এটাই আপনারা স্বপ্ন দেখতেছেন। আজকে আমার মূল লাইভ হলে 10 মিনিট। এই যে আপনারা অডিট করে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে পাঠানোর চিন্তা করতেছেন, আমি ইতিমধ্যে আগের লাইভে বলছি। আসুন এখন কোম্পানি আইন নিয়ে একদম আইনগত একটা ব্যাখ্যা দিই, আপনাদের সবার অবগতির জন্য বলতেছি। লিমিটেড কোম্পানিগুলোর অডিট কিভাবে নির্ধারিত হয়। হ্যাঁ, ইতিমধ্যে ডেস্টিনি কোম্পানি ম্যাটার 173 2022-এর মাধ্যমে অডিটর নিয়োগ দেওয়ার জন্য হাইকোর্টের নির্দেশে, ওই যে রায়ের নির্দেশে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা বিভিন্ন লাইভ অনুষ্ঠানের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে জানতে পারছি বেশ কয়েকটা অডিট ফার্ম আবেদন করছে। ওখান থেকে চূড়ান্ত করা হয়েছে কিনা এটা এখনও জানি না। হ্যাঁ, এখানে চূড়ান্ত করতে গেলে একটা বোর্ড মিটিং লাগবে, ইতিমধ্যে আমি বলছি। অর্থাৎ বোর্ড মিটিংয়ে কোনো একটা অডিটরকে চূড়ান্ত করতে হবে। এখানে 16 জন, একজন পলাতক বা আর 15 জনের মধ্যে মেজরিটি, অর্থাৎ 11 জনে বসে সিদ্ধান্ত দিয়া একটা রেজুলেশন বোর্ড মিটিং করতে হবে। আমরা মিস্টার অমুককে এই অডিটর করার জন্য নিয়োগ দিলাম। যদি এই বোর্ড মিটিং করে মেজরিটি সিদ্ধান্ত না দিয়ে অডিটর ফার্ম নিয়োগ না দেয়, তাহলে এটা হবে আইনের দৃষ্টিতে কোম্পানি আইন অনুযায়ী অবৈধ। ওকে, কোম্পানি আইন অনুযায়ী বলতেছি। এটা কাউকে জিজ্ঞাসা করবেন, কোনো আইনজীবীকে জিজ্ঞাসা করবেন, প্রয়োজনে আমার এই ভিডিও নিয়ে আইনজীবীর সামনে উপস্থাপন করবেন। অর্থাৎ লিমিটেড কোম্পানির ম্যাটার করে বোর্ড অফ ডিরেক্টর। বোর্ড অফ ডিরেক্টরের মেজরিটি 2/3, অর্থাৎ টোটাল বোর্ড অফ ডিরেক্টরের 3 দিয়ে ভাগ দিতে হবে, 2 দিয়ে পূরণ দিতে হবে, 2/3, অর্থাৎ 3-এর 2 ভাগ সদস্য যদি একমত না হয় বোর্ডের কোনো কিছু বাস্তবায়ন করা যাবে না। ওকে, আসেন, সেটা আবার বিকল্প আছে, কেউ চাইলে হাইকোর্টে যাবে, সেটা অন্যদিকে বলতেছে। আসেন, ওকে, ধরে নিলাম এখন একক সিদ্ধান্ত মলে অডিটর নিয়োগ দিয়ে দিলে, অডিট শুরু করে ফেললো। একবার ডিসেম্বরের মধ্যে অডিট শেষ কইরা ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার, বিশেষ করে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের ফাঁসানোর স্বপ্ন দেখলেন অডিট করিয়া। কী অডিট বাইর করবেন? কারণ 2011 সালের 30শে জুন পর্যন্ত অডিট কমপ্লিট, রিটার্ন সাবমিট কমপ্লিট, চার্টার অ্যাকাউন্টেন্ট কমপ্লিট। সুতরাং আপনারা যত বড় আইন খেলোয়াড় হন না কেন, যত বড় আইন বুঝেন না কেন, আপনারা এই অডিট 2011 সালের 30শে জুনের আগে নিতে গেলে অনেক ঝামেলা আছে। নিতে পারবেন? হ্যাঁ পারবেন, অনেক কষ্ট করতে হবে, কোরআনের আয়াত শ্বাস হবে, সেটা অনেক বিশাল ব্যাপার। তৎকালে যারা অডিট করছে ওদেরকে ফাঁসাইতে হইব, যারা আরজেসি রেজিস্টার অফ জয়েন্ট স্টকে রিটার্ন রিসিভ করছে তাদেরকে ফাঁসাইতে হইব। এত লোককে ফাঁসানো আপনাদের পক্ষে সম্ভব না। সুতরাং কারণ তখন সরকার আরজেসি সকল কিছু ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন এবং মোহাম্মদ হোসেন স্যারের পক্ষে কাজ করবে। বিশেষ করে কেন? কারণ 2011 সালের 30শে জুন পর্যন্ত অডিট কমপ্লিট। তাহলে 2011 সালের জুলাই মাসের 1 তারিখ থেকে অডিট শেষ করলেন। 1 বছরের মধ্যে কিছুদিন ছিল ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার দায়িত্বে, এবারে লেখালেখি শুরু, মামলা হয়ে গেছে, ওনারা জেলে চলে গেছে। এরপরে জেলে
2012 সালের 11ই অক্টোবর ওনারা আত্মসমর্পণ করে জেলে চলে গেছে। 12ই অক্টোবর থেকে ওনাদের প্রতি আর কোনো আইন কার্যকর হবে না 2025 সালের জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত। তার মানে তাইলে ওনাদের বিরুদ্ধে 9 মাসের অডিট, মাত্র 9 মাস, অর্থাৎ 2011 সালের জুলাই মাসের 1 তারিখ থেকে 2012 সালের 30শে জুন পর্যন্ত এই 12 মাসের অডিট। তো এটার মধ্যে তো ওনাদের বিরুদ্ধে তখন কেউই ছিল না, সবাই আমরা জিন্দাবাদ দিছি, একজনও বিপক্ষে ছিল না। কারণ ওরা জেলে যাওয়ার পরে কেউ বিপক্ষে লাইভ করে নাই, প্রচার করে নাই, মানববন্ধন করে, সব পক্ষে। 13 সাল পর্যন্ত পক্ষে। আস্তে আস্তে ওই যে স্বার্থের কারণে 14 সাল থেকে বিভিন্ন মতানৈক্য শুরু হয়ে গেছে। তখন আমি 14 সাল থেকে 24 সাল পর্যন্ত এগুলো খবর নিই নেই, যা সেদিকে যাচ্ছি না। তাহলে আসেন, অর্থাৎ আপনারা যেই স্বপ্ন দেখতেছেন অডিটের মাধ্যমে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিনকে ফাঁসাবেন, আমি চ্যালেঞ্জ করতে বলতেছি এই অডিট দিয়ে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে আইনগতভাবে ফাঁসানোর কোনো সুযোগ নাই, কারণ ওনারা জেলে ছিল। ওকে, আসেন, আলহামদুলিল্লাহ একক সিদ্ধান্তে আপনারা অডিটর নিয়োগ দিয়ে দিলেন, নিজে অডিট শেষ করলেন, সব কিছু করলেন। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতেছি আপনারা প্রয়োজনে আমার এই ভিডিও কোনো আইনজীবীর কাছে নিয়ে যাবেন, কোনো কোম্পানি আইনের কাছে, কোম্পানি আইনজীবীর কাছে নিয়ে যাবেন, নট হাইকোর্টের আইনজীবী, নট জজ কোর্টের আইনজীবী, নট ব্যারিস্টার, নট আপিলেট ডিভিশন, নট সুপ্রিম কোর্ট, কোম্পানি আইন নিয়ে কাজ করে, কোম্পানি আইন বুঝে, এর লিমিটেড কোম্পানি নিয়ে কাজ করে, এরকম আইনজীবীর কাছে নিয়ে যাবেন, চার্টার্ড অ্যাকাউন্টের কাছে নিয়ে যাবেন, আমার এই ভিডিওটা দেখাবেন। অর্থাৎ এই অডিটটা যখন করবেন, এই অডিটর যখন এই অডিটটা ফাইনাল করে সাইন করে আপনাকে দিবে, হ্যাঁ কমপক্ষে 2 জনে অডিটে সাইন করলেই এই অডিটটা পাস হয়ে যাবে। কোথায় পাস হবে? হাইকোর্ট, জজ কোর্ট, আইসিবি, আরজেএসসি? নো, এই অডিট পাস করতে হবে কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টরে। অর্থাৎ এই মেজরিটির মধ্যে, অর্থাৎ এই 15 জনে বৈঠক করে, একজন তো পলাতক আর আসবে না, 15 জনে বৈঠক করে মেজরিটির সিদ্ধান্ত দিয়ে রেজলিউশন করতে হবে। ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্টে যে অডিটটা দিয়েছে এই অডিটটা অনুমোদন এই বোর্ডে করতে হবে, এবং কোন 2 জন সাইন করতে হবে, ওই রেজলিউশনে কমপক্ষে 11 জনে সাইন করে অনুমোদন দিতে হবে। এই অডিট পাস করার জন্য আমরা মিস্টার অমুক 2 জনকে দায়িত্ব দিলাম। তখন ওই রেজলিউশন অনুযায়ী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাশাপাশি কোম্পানির বোর্ড অফ মেম্বার থেকে কোম্পানি ম্যাটার 173 2022 এখান থেকে 2 জন আর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট একজন, 3 জনে মিলে ওই অডিটে সাইন করার পরে ওই অডিটটা অনুমোদন হবে। তারপরে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সাহেব এটাকে অনলাইন করবে, ডিবিসি ডকুমেন্ট ভেরিফিকেশন করে, এটা অন্য বিষয়ে জানা। আসেন, যদি এই অডিটটা এভাবে সাইন না করে, এই বোর্ড অফ মিটিংয়ে এই অডিটটা অ্যাপ্রুভ না করে, তাহলে অডিট পাস করার কোনো সুযোগ নাই। আইনের কথা এটা, নট ইউনুস মিয়ার কথা, নট ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের কথা, নট প্রশান্ত ভূষণ বড়ুয়ার কথা, নট আশরাফুল আমিনের কথা, নট মোহাম্মদ হুসাইন স্যারের কথা। এটা হলো আইনের কথা। এইভাবে অডিট না হলে অডিটটা পাস হবে না। অর্থাৎ যদি বর্তমানে অডিট কার্যক্রম চালিয়ে যায় ডিসেম্বর পর্যন্ত, হ্যাঁ অডিটরে টাকা দিতে পারবে, অর্থ সরকারি মাল দরিয়ামে ঢাল করতেই পারে, অডিট করতে পারে, কাগজপত্র রিসিভ করতে পারে, সব কিছু করতে, সব কাজ কমপ্লিট। ওই যে মাঝে মাঝে এক বন্ধু আরেক বন্ধুরে বলে, দোস্ত কিরে গাড়ি কিনিস না কা? ও সব কমপ্লিট, শুধু টাকার জন্য পাইতেছি না। কিরে প্লাট কিনিস না কা? ও সব কমপ্লিট, শুধু টাকার জন্য কিনতে পারতেছি না। কিরে বেটা এই কাজ করস না কেন? ও সব কমপ্লিট, শুধু টাকার জন্য পাইতেছি না। এখন কইব সব টাকা পয়সা খরচ শেষ, 50 লাখ 1 কোটি টাকা খরচ শেষ। যদিও আমি অডিট এটা আমি নিজে করে দিতে চাইছিলাম। আমি বোর্ড মিটিংয়ে ইতিমধ্যে আমি একটা লাইভে পোস্টে বলছিলাম আমি নিজে ডেস্টিনি অডিট, তখন আমাকে বলছে 50 লক্ষ টাকা হাওলাত দেন। আমি বলছি না, আমি অডিট করাই দিব। 50 লক্ষ টাকা হাওলাত দিলে, এটা হলো গত বছর সেপ্টেম্বর অক্টোবরের কথা, 2024 সালে। তখন ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এই অডিট আমি করাই দিই। আমি ডাইরেক্ট বোর্ড মিটিংয়ে প্রস্তাব দিয়েছিলাম, এবং প্রশান্ত ভূষণ বড়ুয়া লন্ডন থেকে ধন্যবাদ দিছে, আমাকে ক্যামেরার সামনে আসতে বলছে যে কে আমাদের এই হৃদয়বান ব্যক্তি আমাদের অডিট সবচেয়ে বড় সমস্যাটা সমাধান করে দেবে, আমরা তাকে দেখতে চাই। আমি পরে ফোন দিয়েছি, আমি সেই ইউনুস মিয়া অডিট করে দিতে চাইছিলাম, 1 টাকা লাগবে না, শুধু কমিটমেন্ট দেন। কিন্তু আপনারা আমাকে দায়িত্ব দেন নাই। আমি জানি কারা কারা নেগেটিভ কেন দেয় না, আমি জানি। এরপরে আমাকে 8 দিন পরে প্রস্তাব দেওয়া হলো, আপনি অডিট করে দেওয়ার দরকার নাই, 50 লক্ষ টাকা দেন, আমরা অডিট করি। আমি বলছি না, 50 লক্ষ না, 50 কোটি টাকা দিলে আপনাদের লাভ হবে না।
50 লাখ দিলে আপনার 40 লাখ খাই ফেলাবেন, 10 লাখ অডিটের জায়গায় অডিট থাকবে, কিচ্ছু হবে না। বরঞ্চ আপনারা যে অডিটর দিয়ে অডিট করাবেন সে অডিটরের নাম বলেন, আমি ওনার থেকে নিতে যাক, আমাকে দায়িত্ব দেয়নি। অর্থাৎ যেটা নিয়ে আজকে লাফাচ্ছে 31শে ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ আপনারা যে স্কুলের ছাত্র, আমি ওই স্কুলের হেডমাস্টার ইনশাল্লাহ। আর রফিকুল আমিন ছাত্র হইল মাস্টারের মাস্টার, গুরুর মাস্টার, শেখ হাসিনার লগে খেলার লোক। 12 বছর 3 মাস জেল খাসকে, 12 বছর 3 মাস 5 দিন, তারপরও সমঝোতা করে নাই। রফিকুল আমিন স্যারের শরীরের সাইতে কল যাওয়ার, এটা আপনারা আমার সাইতে ভালো জানেন। উনি যেটাকে টার্গেট করে এটা করেই ছাড়েন। যাক, এখনও যারা নেগেটিভ প্রচার করতেছেন, উনি সবাইকে ডেস্টিন লোক মনে করতেছে, নিজের লোক মনে করতেছে, এখনও অ্যাকশন যাচ্ছে না। সেটা আপনাদের অ্যাকশন আমরা 3 নম্বর পেজে যাব। প্রথম টার্গেট প্রশান্ত অ্যাকশান, সেকেন্ড আরেকটু টার্গেট আছে, এরপরও যদি সমস্যার সমাধান না হয় থার্ড অ্যাকশান, মুভমেন্ট, হক কথা, ঢক লাগে না, অন্যান্য মিলে আলহামদুলিল্লাহ এগুলো আমাদের প্ল্যান করা আছে। আগে আমরা মনে করতেছি এই সব কিছুর জন্য প্রশান্ত দায়ী, আগে প্রশান্ত সাহেবের একটা সাইড হোক। ওকে, তাহলে দেখেন এখন আপনারা ওই যে হাইকোর্টের এই মৌখিক সিদ্ধান্ত যে দেখেন, হ্যাঁ হাইকোর্ট তো অডিটে আপনার রোধ করবে না, কারণ হাইকোর্ট অডিট মানে ভালো কাজ এটা, কিন্তু আপনি অডিট করবেন। অডিট করে কি হাইকোর্টের নিয়ে আবেদন করে, জি মাননীয় আদালত ধরেন অডিট করে এনেছি, আপনি সাইন করে দেন, হাইকোর্টে অডিট সাইন করে দিলে হবে? হ্যাঁ, অডিট অনুমোদন করতে হবে বোর্ড মেম্বারের 2/3, অর্থাৎ কমপক্ষে 11 জন বোর্ড মেম্বার অডিটটা অনুমোদন করতে হবে। এখন আপনারা কি 11টা সাইন পাবেন? হ্যাঁ, ম্যানেজ করে ফেলাবেন, নিজেরা দিয়ে দিবেন, অসুবিধা নেই। 22 সালে তো জহির মরা মানুষ সাইন দিয়া নিজেরা সাইন দিয়া বোর্ড গঠন করে ফেলাইছেন, সেই বোর্ড তো আল্লাহ দিলে চলতেছে। 173 2022 2022 জহির ভাইয়ের সাইন জাল করে, জাল সাইনের উপর ভিত্তি করে বোর্ড গঠন করে আল্লাহ দিলে জিন্দাবাদ জিন্দাবাদ দিতেছে। তো এখনও অসুবিধা নাই, অডিট করে ফেলান। 11টা সাইন নিজেরা মারে দিয়ে অডিট ফাঁস করে ফেলান এবং চিরতরে জেলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নেন। 11টা সাইন লাগবো। এখন তো যারা প্রশান্তকে বাদ দেওয়ার জন্য হাইকোর্টে সাইন করছে ওইটাই না 11 জন, মেজরিটি তো প্রশান্তর চাইতেছে। প্রশান্ত যাওয়ার পরে এই 11 জনে মিলি বোর্ড গঠন করবে, তারপরে বোর্ডের কাজের দায়িত্ব দেয় অডিট করবে, এরাই সিদ্ধান্ত নেবে। যান, এবারে আপনারা করতে পারেন, নো প্রবলেম। এটা নিয়ে বলতে গেলে বিশাল পরিশ্রম, টাকা। ওই যে একটা কথা আছে না, নোয়াখালীর কথা আছে, আমার ছিঁড়া আমি বাঘের ছিঁড়া খাবো, না হইলে চাবাই ফালাই দিব তোর কি। এখন টাকা আছে, হাওলাত আছে, ডেস্টিনি বিভিন্ন ইতিমধ্যে গাছ বিক্রির টাকা আছে, জকেয়ার টাকা আছে, বিভিন্ন সম্পদের ভাড়া আছে, এখান থেকে খরচ করলে এটা কোনো ঘটনা না। শেষ করেন, অসুবিধা নেই। অডিট পাস করাইতে পারলে আলহামদুলিল্লাহ, কিন্তু কেমনে করাবেন ওই আবার প্রশান্তর মতো ইতিহাস ব্রেক করতে হবে, যিনি এখন লন্ডন থাকিও এখনও দায়িত্ব ছাড়তেছে না, লজ্জা নাই। তদ্রূপ আপনারা হয়তো, হ্যাঁ অবশ্যই ইতিমধ্যে আমরা খোঁজখবর পাইতেছি, প্রশান্ত তো ধরেন হাইকোর্টে বাদ দিয়ে দিব, আবার হাইকোর্টে আপনাদের পছন্দের মতো একটা তালিকা তৈরি করা উঠতেছে, যেখান থেকে সামনে ক্ষমতায় আসবে এরকম না দলের বেশ কয়েকজনের নাম হাইকোর্টে প্রস্তাব করা হবে, নতুন চেয়ারম্যান। আমরা এগুলো জানি, সব কিছু বলতেছি না, কারণ আরও অনেক তথ্য জানি। অর্থাৎ এখন কি করতেছে, প্রশান্ত ভূষণ বড়ুয়ারা গং সবার অবগতর জন্য বলতেছি, ওনারা নিজেরা বাংলাদেশের সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, অর্থাৎ যারা প্রশান্ত ভূষণ বড়ুয়া গঙ্গের কথা বলবে এরকম না একটা নামি দামি কয়েকজনের তালিকা তৈরি করতেছে। এই তালিকাটা হাইকোর্টে জমা দিবে, জমা দিয়ে বলবে মাননীয় আদালত, এই যে আমরা আপনাদেরকে একটা তালিকা দিছি, এখান থেকে একজন চেয়ারম্যান দেন। আমাদের লোকের বড় অভাব, আমাদের এই 45 লক্ষ লোকের মধ্যে সব বলদ, আমাদের এই বোর্ডের মধ্যে 16 জনের মধ্যে নাকি সব বলদ, এখানে চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, একমাত্র যোগ্যতা সব প্রশান্ত ভূষণ বড়ুয়া। ওনাকে বাদ দিলে, অর্থাৎ এখন বক্তব্য রেডি করতেছে, এই যে হাইকোর্টে 19 তারিখে খোলা হইলে আমরা খবর আছে ওখানে যাবে, যাই হাইকোর্টকে বুঝাবে, বড্ডা আইনজীবী নিয়ে যাবে, ভবিষ্যৎ সরকার ক্ষমতায় আসতেছে এরকম না দলের নামি দামি আইনজীবী নিয়ে যাবে, যে যাই বুঝাবে মাননীয় আদালত বাংলাদেশে প্রশান্ত ছাড়া হবে না। অথচ ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, মোহাম্মদ হুসাইন স্যারের কারণে বাংলাদেশে MLM আইন হয়েছে, যারা মাল্টি লেভেল মার্কেটিং আইন তৈরি করছে
যারা ডেস্টিনিকে গঠন করছে আজকে তাদেরকে বাদ দিয়া 19 তারিখের পরে হাইকোর্টকে বোঝানোর চেষ্টা চলবে মাননীয় আদালত প্রশান্ত ছাড়া আর কোনো কোয়ালিটি লোক বাংলাদেশে নাই। এখন উনি লন্ডন তো গাইয়া যাইয়া ফাইসে গেছে, আসতে পারতেছে না। ধরেন আপনাদেরকে আমরা একটা তালিকা দিছি, এই 5 জনের, এই 10 জনের, এখান থেকে পছন্দ মতো এই 15 জন, যে 11 জন আইছে এদের থেকেও নাম দিয়েন না, যে 7 জন এখানে সাইন করে না এদেরকে বাদ দেন, এই 15 জনকে বাদ দেন। দেশটিতে মামলার আসামি ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, মোহাম্মদ হোসেন, গোফরানুল হক থেকে শুরু করে আমি এই লাইভটা গোফরান স্যার, মেজবাউদ্দিন স্বপন, সাইদুর রহমান স্যার থেকে অন্যান্য ডেস্টিনি সবাই বলো আপনাদের সবাইকে সহ পাশ দেওয়ার নিয়োগ করতেছে, অর্থাৎ আপনাদের সবার নাম মুছে ফেলার চেষ্টা চলতেছে এবং একটা তালিকা তৈরি করা হচ্ছে। এই তালিকাটা হাইকোর্ট খোলা হলে হাইকোর্টকে দিবে, এটা 5-10 জন হইতে পারে নামি দামি, যারা প্রশান্ত গঙ্গের কথা শুনবে এবং এই তালিকা দিয়ে হাইকোর্টকে কনভিন্স করে যেমনি পারে আর আইনজীবী দ্বারা আইন মতো টাইম মতো। ওই যে কোর্ট কাছারিতে একটা কথা প্রচলন আছে, আপনি কি সিদ্ধান্তটা আইন মতো চান না টাইম মতো চান? আবারও বলতেছি, আপনি সিদ্ধান্তটা কি আইন মতো চান নাকি টাইম মতো চান? আইন মতো চাইলে আইন খেলেন, আর টাইম মতো চাইলে যোগাযোগ করেন। আবারও বলতেছি, সিদ্ধান্তটা কি আইন মতো চান না টাইম মতো চান? আইন মতো চাইলে আইন খেলেন, টাইম মতো চাইলে যোগাযোগ করিয়ে টাইম মতো এ ফেলবেন। তো এরকম না, টাইম মতো তালিকা দিয়া ওই তালিকা থেকে একজনকে চেয়ারম্যান নিযুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করবে। অর্থাৎ ঠিক 22 সালে যেমন আওয়ামী লীগের 6 জনকে আমাদের উপর চাপিয়ে দিয়েছে, 5 জনকে 5 কাটে প্রশান্তকে চাপিয়ে দিয়েছে, এখন আবার আমাদের এই বোর্ডের মধ্যে তৃতীয় পক্ষ, আজকে 45 লক্ষ লোককে বলতেছি, বিশেষ করে ডাক্তার মোহাম্মদ রফিকুল আমিন স্যারের বিরুদ্ধে যারা নেগেটিভ প্রচার করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, বাস্তব একত্রে 45 লক্ষ লোককে দেওয়ার পরিকল্পনা চলতেছে। কারণ সরকারি মাল দরিয়ামে ডাল, ওই যে এটা নিয়ে আমি একটা অনুষ্ঠানে বলছি, লাইভটা দীর্ঘ হচ্ছে, আমি ক্ষমা প্রার্থী। তারপরেও বলতেছি, ওই যে আওয়ামী লীগের আমরা 1998 সালে ঘটনা বলি, আমাদের এলাকায় এক লোকে কোরবানের সময় গরু বিক্রি করতে বাজারে নিছে। তো ওই যে সন্ত্রাসীরা, হাইজাকাররা, এরা কী করতেছে, আমাদের এলাকায় আসতে একটা জায়গা ছিল বাঁশমুড়া, বাঁশঝাড়, সন্ধ্যার পরে এটা খুব অন্ধকার বাগান, তো ওখানে 4-5 জন সন্ত্রাসী সান্দাবাজ বসে রয়েছে অন্ধকারে। অর্থাৎ এই লোক তো গরু বিক্রি করে বাড়ির দিকে আসার সময় তার পুরো টাকাটা নিয়ে যাবে। তো এখন এই লোকের সন্ধ্যার পরে আস্তে আস্তে গরু লই বাজার থেকে আইতেছে বাড়ির দিকে, ওই পর্যন্ত আইসে অন্ধকারে। এবার সন্ত্রাসীরা ধরছে, ধরে তো কিরে গরু বিক্রি করলি না কেন? কয় ভাই গরুর দাম খুব কম বলতেছে, পোষায় না, আগামী হাটে বিক্রি করবো, আজকে এই জন্য বিক্রি করি না। এবার সন্ত্রাসীরা ওই গরুর মালিককে দিছে পিড়া, কিরে বেটা তুই গরুটা বিক্রি করলি না কেন? আমরা সেই বিকাল থেকে এখানে বসে আছি, টাকাটা তো আমরা তোর থেকে নিয়ে যেতাম, তো টাকা কম হইলে আমাদের হইতো, তুই গরুটা কেন বিক্রি করলি না? অর্থাৎ গরুর গৃহস্থরে বলতেছে, গরুর মালিককে বলতেছে সন্ত্রাসীরা, উনি কম দাম দেখে গরু বিক্রি করে পরের মার্কেটে বিক্রি করবে, আর ওনাকে সন্ত্রাসীরা চাঁদাবাদরা বলতেছে তুই কেন বিক্রি করলি না? কারণ আমরা তো বিকাল থেকে বসে আছি, সন্ধ্যার পরে তোর থেকে টাকাটা নিয়ে যাব, টাকা কম হলে আমাদের হইতো, তুই কেন গরু বিক্রি করলি না? ঠিক ডেস্টিনি বেলা এটাই করতেছে। যেমন আমাদের কক্সবাজার হোটেল কত তালা, কি পরিমাণ দাম, ওইটাকে 50 কোটি টাকার মধ্যে কেমনে কত জানি লিস্ট দিয়া, মানে যা পাই এটাই তোলাম, যা বিক্রি করি এটাই তোলাম। এবারে আরও বিভিন্ন জায়গা, এখনও আমাদের অনেক সম্পত্তি বেদখল, সম্পত্তি উদ্ধারের কোনো ব্যবস্থা নাই, অ্যাকাউন্ট ওপেনের কোনো এগুলা দখল, অর্থাৎ যা পায় তাই তোলাম। এখন আবার শুনতেছি এরকম না, সুশীল একটা তালিকা তৈরি করা হচ্ছে, লন্ডন থেকে ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া ছাড়া তো আরও কত দলের কত লোক লন্ডনে থাকে, আবার ব্যারিস্টার অ্যাসোসিয়েশন আছে, এদেরকে ওই যে ব্যারিস্টার মিলন সহ দাঁড়িয়ে, আরও অনেক আইনজীবী সহ দাঁড়িয়ে, এখান থেকে আবার বর্তমান বিএনপিতে অনেক নেতা খেতা আছে, আল্লাহ দিলে আওয়ামী লীগকে বাঁচানোর জন্য, প্রশান্তকে বাঁচানোর জন্য বিএনপির অনেকে ওনাকে হেল্প করতেছে, করে যাক, অসুবিধা নেই, তার যার ব্যক্তিগত ব্যাপার। আরও অনেকেই, কি দুঃখজনক, কি আশ্চর্যজনক, যেখানে প্রশান্ত ভূষণকে বাতিল করার জন্য আন্দোলন হওয়ার কথা, যেখানে প্রশান্ত ভূষণ বড়কে বাদ দেওয়ার জন্য আইনজীবী নিয়োগ করা, আজকে সেখানে প্রশান্তকে
ডেস্টিনি গ্রুপের ৪৫ লক্ষ লোকের উপকারের জন্য বাদ দেওয়ার জন্য হাইকোর্টে আবেদন করা হয়েছে, সেখানে বাঘা বাঘা আইনজীবী দাঁড় করানো হচ্ছে প্রশান্তকে বাঁচানোর জন্য। এখন আবার শুনতেছি আলোচনা, আমাদের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে যে যেহেতু প্রশান্তকে আর বাঁচানো যাবে না, কারণ উনি তো এখন প্রশান্তকে বাঁচানোর একমাত্র উপায় হলো উনি সশরীরে হাইকোর্টে হাজিরা দিতে হবে, অর্থাৎ উনি সশরীরে বাংলাদেশে উপস্থিত হয়ে বলতে হবে, মাননীয় আদালত আমি তো পলাই নাই, আমি আসি, আমি তো পালিয়ে যাই নাই, আমি আসি। একমাত্র প্রশান্তকে, আমি যদি ভুল বলে না থাকি, প্রশান্তকে এই বোর্ডে রক্ষা করার বাঁচানোর একমাত্র পদ্ধতি উনি সশরীরে আসি, হাজিরা দিয়ে আদালতের সামনে যাইয়ে বলবে, আদালত আমার চেয়ারম্যানের পোস্টটা নিয়েন না, আমি তো এই উপস্থিত। এই ছাড়া আর কোনো পদ্ধতি জানা নাই। তাহলে চেয়ারম্যান প্রশান্ত মোটামুটি বাতিলটা নিচ্ছি। লাইভটা একটু দীর্ঘ হয়ে গেলেও কেউ মাইন্ড করিয়েন না। তাহলে এখন কি করা হচ্ছে, সুশীল সমাজ থেকে একটা তালিকা করা হচ্ছে, এই তালিকাটা হাইকোর্টকে দেওয়া হবে এবং আইন মতও যাবে, টাইম মতও যাবে, যাই কনভিন্স করে বাইরের থেকে এক বা একাধিক ব্যক্তিকে ডেস্টিনি বোর্ডে যুক্ত করার চেষ্টা চলতেছে। ওখান থেকে একজন চেয়ারম্যান নিযুক্ত করা হবে এবং এমনও হইতে পারে এখানে যেহেতু 11 জন, তো এইটার বিপক্ষে আরও 22 জন লাগে, তাহলে বোর্ডের সংখ্যা হইতে হবে 33 জন। যেহেতু এখানে 11 জন, যেহেতু এখানে 11 জনের চেয়ারম্যানের বাতিল চেয়েছে, তাহলে 11 জনকে হারাইতে গেলে 11 দুগুণে 22-23টা ভোট লাগবে। কয়টা ভোট লাগবে? 23টা ভোট। তাহলে এখানে 11 আর 23-এ বোর্ডের সদস্য হয়ে যাবে 37 জন। তাহলে এখন শর্ট কয়জন আছে? ধরেন 16 জন, একজন দ্বিতীয় 15 জন, তাহলে 37-এ গেলে আরও দরকার হলো 19 জন, অর্থাৎ 19 জনকে এখানে যুক্ত করে, তাহলে এইদিকে 11 জন বিপক্ষে ভোট দিবে, ওইদিকে 23 জনে যায় পক্ষে ভোট দিবে, ওই 23 জনের বসে পাশ করে ডেস্টিনি সম্পদ ভোগ করে খেয়ে যাবে। ডক্টর রফিকুল আমিন স্যারের বাদ দিয়ে দিব, হোসেন সাহেবের বাদ দিয়ে দিব, আসতে দিবে না, আরও কত ধরনের চিন্তা। 2-1 জনে তো লাইভে বলতেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সরকার ক্ষমতায় আসা মাত্র রফিকুল আমিন স্যার আবার জেলে নিয়ে যাবে। হ্যাঁ, আপনার রফিকুল আমিন স্যারে নিয়ে যান, আমরা দুধ খাবো, কলা খাবো, বসে বসে আঙ্গুল ছিলব। গত এপ্রিল, মে, জুন বহুত চেষ্টা চলতেছে, ওনাকে কোরবানির ঈদ জেলে করানোর চেষ্টা চলতেছে। ইনশাল্লাহ, তাওয়াক্কাল তু আল্লাহ। আমি শুধু আপনাদের সবার উদ্দেশ্যে লাস্টে বলবো, ডক্টর রফিকুল আমিন স্যার যে 10-12 জন, 15 জন, 50 জন ফেসবুকে লাইভ করতেছেন, রফিককে বলি গালি দিতেছেন, কুতুব বলতেছেন, আমিন কাকা বলতেছেন, আরও গালি দিতেছেন, উনি আপনাদের কাউকে খেলোয়াড়ে মনে করে না। উনি হলো হাসিনার সাথে খেলোয়াড়, যে হাসিনার প্রস্তাব পর্যন্ত না মেনে আমাদের জন্য জেল কাটছে। ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছে সকল সুযোগ সুবিধা ভাঙিয়ে চলে যান, এবং তার প্রমাণ হলো ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের স্ত্রী ফারাদিবা ম্যাডাম কিন্তু 13 সালে জেলে যায় নাই, আরও অনেক পরে পুলিশ জানতো, তারপরে অ্যারেস্ট করে নাই। এরপরে কি করলো? প্রস্তাব দিল, চলে যান, সম্পদ নিয়ে যান, আমরা ডিস্ট্রিক্ট খেয়ে নেব। উনি রাজি হয় নাই, যা করার তা করেন, আমি জেল কাটবো। পরবর্তীতে রায় দিয়া ওনার ওয়াইফকে আবার জেলে যেতে বাধ্য করছে, সেটা অন্যদিন বলবো, আজকাল লম্বা। সেই রফিকুল আমিন আপনারা, আমি মোহাম্মদ ইউনূস মিয়ার বিরুদ্ধে নেগেটিভ প্রচার করতেছেন, আমার আপত্তি নেই, আমি অসহায় মানুষ, আল্লাহ পাক ক্ষমতা দেয় নাই, আমি তো কিছু করতে পারবো না, পারলে গিয়ে চুপচাপ থাকতাম, আমি কিছু করতে পারবো না, আপনাদেরকে কিছু করবো না। কিন্তু ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন আপনারা নিজেরাই পজিটিভ ও নেগেটিভ অনেক কথা বলেন, এসা করতে দেয় নাই, ভোট করতে দেয় নাই, ডিস্ট্রিক্ট ব্যবসা চালু করতে দেয় নাই। তা আপনাদের এই নেগেটিভ কথাগুলোকে যদি আমি সত্য ধরি, তাহলে ডক্টর রফিকুল আমিন বুঝেন কী জিনিস, কি পাওয়ার। আপনারাই বলতেছেন, আপনারাই লাইভে বলতেছেন, ডেস্টিনি মুভমেন্টে বলতেছেন, হক কথা ডক বলতেছেন, রাজনীতি করতেছে, এটা করতেছে, ব্যবসা করতে দেয় না। তো কাকা কোনো দায়িত্বে নাই, আপনারা বলতেছেন। ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার কোনো দায়িত্বে নেই, কিচ্ছুতে নেই। এরপরও আপনারা লাইভে বলতেছেন নেগেটিভ প্রচার করতে, এটা পরোক্ষ ওনার পজিটিভ পক্ষে আসে। আপনারাই বলতেছেন ওনার জন্য কিছু করতে পারতেছেন না। এবার উনি দায়িত্বে এলে কী হবে একবার ভাবেন তো, একবার ভাবেন। এরপরে উনি সমবায় সমিতির আইনে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডে বাইরে হইয়া নির্বাচন করিয়া এপ্রিল থেকে চালু করিয়া হাজার হাজার লোকের বায়োডাটা আপডেট করিয়া
কোপারেটিভের মাধ্যমে এখন হাজার হাজার লোকজন ইনকাম অলরেডি শুরু করে দিছে, সেটা লাইভে শুনতেছেন। এবং উনি মিনিমাম বর্তমানে প্রত্যেকটা পিএইচডি যে পিএইচডি ফোরাম গঠন হয়েছে, উনি যারা ওনার সাথে যুক্ত হবে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, ওনাদের মান্থলি মিনিমাম ইনকাম 1 লাখ। উনি 3টা ক্যাটাগরি, 1 লাখ, 5 লাখ, 25 লাখ। মানে আপনি 1 লাখ হলে গরিব ইনকাম, 5 লাখ হলে মধ্যবিত্ত ইনকাম, আর 25 লাখ হলে উচ্চবিত্ত ইনকাম। অর্থাৎ আমি মিনিমাম 1 লাখ, ম্যাক্সিমাম 25 লাখ ইনকাম মতো পিএইচডিদের একটা প্ল্যান রেডি করে ফেলছে কোঅপারেটিভের মাধ্যমে, সমবায় সমিতির মাধ্যমে। এবার আসেন, যদি এপ্রিল মাসে ওনাকে ডেস্টিনি 2000 লিমিটেডের বোর্ডে যেটা প্রশান্ত বলেছিল মিথ্যাবাদী, যে 1 ঘন্টার জন্য 80 হলেও ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের এমডি অ্যান্ড সিইও নিয়োগ দিয়ে উনি আবার লন্ডন চলে যাবে। উনি এটা ওয়াদা দিছিল, পরে অস্বীকার করছে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, এবং এই কথা রেকর্ড বলছিল। কিন্তু উনি পরোক্ষভাবে বায়াস্ট হইয়া মার্চ মাসের 30 তারিখে ফেসবুক থেকে বিদায় নিছে। প্রশান্ত ভূষণ তখন অসহায় হয়ে গেছে, এবার আমি কারে দেব? তখন রফিকুল আমিন স্যারের নিজেই কইছে, প্রশান্ত ভূষণ বড়ুয়া আপনি চিন্তা করিয়েন না, আমি একদিনের জন্য আইসা আপনাকে নিয়োগ দিয়ে আমি চলে যাব এবং টোটাল এয়ারপোর্ট সব কন্ট্রোল করব। যদি আমি ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের কইছি, স্যার ওনার কথাটা বিশ্বাস করিয়েন না। তখন আমাকে যখন উনি কইছি, উনি একটা পছন্দ একটা হলেও আওয়ামী লীগ, হ্যাঁ তার কোনো দোষ নাই, হ্যাঁ তার কোনো দোষ নাই, হাতে একমাত্র সমস্যা আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ ওই যে মাঝে মাঝে পত্রিকার রিপোর্টে দেখবেন মারামারি হইতে আগে লিখতো পুলিশ 3 জন, আওয়ামী লীগ 5 জন, জনগণ 10 জন, টোটাল 18 জন মারা গেছে। পত্রিকার রিপোর্ট আইতে এটা আওয়ামী লীগ 5 জন, পুলিশ 3 জন, জনগণ 10 জন, মোট 18 জন মারা গেছে। অর্থাৎ আওয়ামী লীগ আলাদা। যেটা আমরা গত 18 বছরে প্রশ্ন করতাম, তুই কি আওয়ামী লীগ না মানুষ? তো উত্তর দিতে হয় মানুষ বা আওয়ামী লীগ। তুই কি আওয়ামী লীগ না মানুষ? অর্থাৎ আওয়ামী লীগ একটা আলাদা প্রজাতি। আওয়ামী লীগ একটা আলাদা প্রজাতি। সে আওয়ামী লীগ আমাদেরকে অত্যাচারিত করছে। সে আওয়ামী লীগ আমাদের 45 লক্ষ লোকের নিয়ে সিনেমিনি খেলতেছে। ওকে, তাহলে আসেন, এখন সে আওয়ামী লীগ কী করতেছে? একটা বোর্ড করে নতুন বোর্ডের লোক দোকানের ধান্দা হচ্ছে, নতুন চেয়ারম্যান, এই 15 জনের বাইরে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার চেষ্টা করতে। অর্থাৎ যাবতীয় প্ল্যান ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে কীভাবে আটকানো যায়। আরে ভাই, সংখ্যাতে একসময় আমিও তো ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের বিরুদ্ধে ফোর্স দিছি না? আর রিসেন্ট এখন আপনাদের দলের একজন ছিলাম না আমি আমার ভুল বুঝতে পেরে চলে আসছি। এবং সংখ্যা কমতে 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 এখন অল্প কয়েকজন। হক কথা ডক লাগে না, জীবনের গল্প, ডেস্টিনি মুভমেন্ট, এই গতি করছ এবং সংখ্যা কমতেছে। আপনারা হয়তো ভাবতেছেন ফেসবুকে, ইউটিউবে, ইতিমধ্যে আমি দেখতেছি এখন আমারও ওই যে ফেসবুকে, যদিও আপনারা তো কেন বুঝতেছেন, আমি সিক্রেটটা এতদিন বুঝে গেছি, আমি তো আগে জানতাম না। ওই যে আমার কিন্তু ফেসবুকে আইডিতে অলরেডি $2 ইনকাম দেখাইতেছে। তা আপনারা যে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার হলো স্টার, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার হলো নায়ক, ডক্টর মোহাম্মদ রফিকুল স্যার হলো বিশ্বব্যাপী তার পরিচিতি, বাংলাদেশে এমএলএমের প্রতিষ্ঠাতা, এমএলএম আইনকারক। ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের বিরুদ্ধে বললে তো লাইক কমেন্ট শেয়ার বেশি যায়। আপনাদের আর কিছু না হোক, ওই দিক দিয়ে টাকা পাইতেছেন, এইদিকে ফেসবুক আইডিতে, ইউটিউবে ইনকাম বাড়তেছে $। আমি এটা এতদিন জানতাম না। এই যে আমি গত 2 মাসটা লাইভ করে আমিও চাইতেছি, ওরা আমার এখন $। আইডি গতকালকে রাতে দেখছি $2 ওভারটেক করছে ফেসবুক আইডিতে। আবার কয়েকজনে বুদ্ধি দিয়েছে ইউটিউব চ্যানেলে প্রফেশনাল করে ফেলার, এখানে টাকা আইবে। এতদিন তো আমি এই যে ডেস্টিনি ব্যাকগ্রাউন্ড, ডেস্টিনি মুভমেন্ট, হক কথা ডক লাগে না, এতদিন সিক্রেট জানতাম না। এখন তো সিক্রেট যাই না গেছি। ও ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার তো মূলত টার্গেট না, টার্গেট হইল এখানে ডেস্টিনিতে লাইভ কমেন্ট শেয়ার পাইতে হইব। তো কী করতে হইব? এখন ডেস্টিনি একটা উচিল্লা, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার যেহেতু নায়ক মানুষ, স্টার মানুষ, বিশ্বব্যাপী পরিচিত, একটা দল গঠন করছে, ইতিমধ্যে কোপারেটিভ দাঁড় করছে, 45 লক্ষ ওনাকে ভালোবাসে, ওনার পক্ষে বা বিপক্ষে বললে লাইভ কমেন্টস বাড়িয়ে যায়। এই ইউটিউবে চলতেছে। আরে ভাই, আপনারা তো এতে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের ক্ষতি করতেছেন না, আপনারা তো বিনিময় 45 লক্ষ লোকের মধ্যে যারা এখনও কনফিউজ তাদের ক্ষতি করতেছেন। আজকে দেখেন মাল্টিপারপাস, ডেস্টিনি মাল্টিপারপাস কোপারেটিভের ব্যবসা শেয়ার করে সব স্টার সব আপডেট। তাহলে ডেস্টিনির দায়িত্বটা যদি বোর্ড
সাল থেকে, তাহলে যদি গত এপ্রিলে একই সময় ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে ডিস্ট্রিক্ট দুধ লিমিটেডের MD/CEO পোস্টটা দিয়ে দেওয়া হইতো। এতদিন ব্যবসা চালু সব কিছু রমরমা দেখতেন। অথচ এখনও ওনাকে আসতে বাধা দেওয়া, এখন বলতেছে বাবু রে ওনাকে কীভাবে আটকানো যায়। মূলত এখানে রক্ষা তো প্রশান্ত ভূষণ করে, মূলত হলো ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার যেহেতু আসতে না পারে। আরে ভাই, আপনাদের এই 2-5-10 জন লাইভকে উনি কোনো ফ্যাক্টে মনে করে না। উনি হাসিনার লগে খেলার, যারা জেলে গেছে তারা জানেন 12 বছর 3 মাস 5 দিন জেল করার পরে এতটুকু কলিজা এত বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। যারা জেল খাটছেন 1-2 মাস 3 মাস 5 মাস তারা জানবেন, জেলে যাওয়ার পরে জেল থেকে আসার পরে আলাদা একটা শক্তি তৈরি হয়। আর ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের অভিজ্ঞতা 12 বছর 3 মাস 5 দিন পর্যাপ্ত সময় অনেক কোনো প্ল্যান করে আসছে। উনি শুধু একটু তাকাবে শেষ। আস্তে আস্তে দেন না নেগেটিভ সংখ্যা কমে গেছে, আর অল্প কয়েকজন। এই যে প্রশান্ত সিদ্ধান্ত তো আসছে আদালত, যাক আমরাও প্রস্তুতি নিচ্ছি। আমি সব লাস্টে বলবো, লাইভ আর দীর্ঘায়িত করবো না। আপনারা প্রশান্তর এই সিদ্ধান্তের পর আমি সবাইকে ওদের আহ্বান জানাবো, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হুসাইন স্যার, এদের বিরুদ্ধে নেগেটিভ প্রচার বন্ধ করেন, লাইভ কমেন্ট শেয়ার এগুলো বন্ধ করেন। ওনাদের তো কিছু হচ্ছে না, বিনিময় 45 লক্ষ লোকের ক্ষতি হচ্ছে। এবং এটা না করে প্রশান্তর ফিসে ছাড়েন, প্রশান্ত বসে অধ্যায় শেষ। এরপর আপনারা অডিট অন্যান্য কাজকর্ম, বোর্ড মেম্বার যেহেতু 15 জন বোর্ড মেম্বারকে ডেকে ঐক্যমতের ভিত্তিতে, আমি আবার কি বলতেছি, ভুল করে ফেলাইতেছি, 15 জনরে ডাকলে তো আইব না, 11 জন তো আবার প্রশান্তরে চায় না। সুতরাং শুধু অডিট অন্যান্য এগুলা কন্টিনিউ করে যেতে পারেন। আমি বলবো না কাজ করে না বন্ধ করে যান, অসুবিধা নেই। সরকারি মাল, দরিয়ামে মাল, কোম্পানির টাকা খরচ করবেন, সমস্যা নেই। অডিট পাস হোক বা না হোক, ওই যে একজনের ডেস্টিনি মুভমেন্ট লাইব্রেরি পারুক বা না পারুক, উনি ওনার লাইভে বলে পারুক। এখন আপনারা অডিট পাস করাইতে পারুক বা না পারুক, অডিট পাস করাইতে পারেন বা না পারেন, অডিটরে ফিস দিছি, অডিট শেষ করছি, ভুয়া ডাটা ঠিক করছি, রিপোর্ট ঠিক করছি, এই বাবদ তো বিল অফিসার পাস করাই দেবেন, অসুবিধা নেই। 45 লক্ষ জনগণের উপকার না হোক। আপনারা যারা এখন লাইভ কমেন্ট শেয়ার করে গুলে খাইতেছেন, এদের ফেসবুক থেকেও ইনকাম আইতেছে, নেগেটিভ সাইড থেকেও ইনকাম আইতেছে, অডিটের উচিল্লায় বিল অফিসার পাস করে ইনকাম করতে পারেন। ইনকাম চলুক না, অসুবিধা নেই, করেন, একভাবে কামাইলে তৈরি। চান্দা নেন, আর এমনি যে রাজনীতি যারা করে, অনেক রাজনীতি দলের একমাত্র আয়ের উৎস চান্দা, সমস্যা কি? ইনকামটা একভাবে চলতে হবে তো। আবার 2-1 নেতা কৌশলের চান্দাবাজি করে যেতেছে। যাক, সর্বশেষ আমি আর লাইভটা দীর্ঘায়িত করবো না। আজকে আমার লাইভটা যারা দেখছেন সরাসরি, এই মুহূর্তে আরও অনেকেই দেখছেন, সবাই নামটা আর ধরলাম না, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। পরবর্তীতে অবসর সময় এই লাইভটা আবার শোনার অনুরোধ করতেছি। যদি আপনার এই লাইভটা ভালো লাগে, এটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আরও 10 জনকে জানিয়ে দেবেন, এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর সবাই যত দ্রুত সম্ভব আত্মসমালোচনা করে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের সাথে একমত হয়ে এই পতাকা তলে হাজির হওয়ার জন্য অনুরোধ করতেছি। পাশাপাশি প্রশান্তর পিছে জিন্দাবাদ দেওয়ার বন্ধ করার অনুরোধ করতেছি। কারণ আপনারা জানেন প্রশান্তর অনেকগুলা দোষ, কত আর বলবো, তার মধ্যে একমাত্র দোষ উনি আওয়ামী লীগ করেন। যদিও 2024 সালের 4 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ করা অনেক সম্মানের ছিল, ছাত্রলীগ করা অনেক সম্মানের ছিল। 2024 সালে 5 আগস্টের পরে আওয়ামী লীগ করা, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ করা এখন লজ্জার বিষয়। আর ওনাদেরকে বাঁচানোর চেষ্টা করা, এটা তো আরও লজ্জার বিষয়। কবির পাশা ভাই দেখতেছেন, বুলবুল আহমেদ সাহেব দেখতেছেন, এবি কাইম ভাই দেখছেন, আনোয়ার হোসেন ভাই দেখতেছেন, ধন্যবাদ। যারা দেখছেন ধন্যবাদ। আমি আর লাইভটা দীর্ঘায়িত করব না। আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুক। আর বিশেষ করে যারা ডক্টর মোহাম্মদ রফিকুল আমিনের ক্ষতি করতে গিয়া পরোক্ষভাবে ওনার কিছু করতে না পারিয়া 45 লক্ষ লোকের মেজরিটি লোককে বাস দিতেছেন,
এবং নিজেরা নিজেদের আত্মসমালোচনা করতেছেন না, নিজেদের ভুল দেখতেছেন না, তাদের হেদায়েত কামনা করে এবং ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে টার্গেট করে ফেসবুক পোস্ট, লাইক, কমেন্ট, শেয়ার, ভিডিও, অডিও, এআই ভিডিও এগুলা বানানোর থেকে, পোস্ট করা থেকে বিরত থাকার একান্তভাবে অনুরোধ করতেছি, আইনগতভাবে অনুরোধ করতেছি, মৌখিকভাবে অনুরোধ করতেছি, বিশেষভাবে অনুরোধ করতেছি, ৪৫ লক্ষ লোকের স্বার্থে অনুরোধ করতেছি, মতানৈক্য সৃষ্টি না করতে অনুরোধ করতেছি, সাধারণ জনগণের ক্ষতি না করতে অনুরোধ করতেছি। তা না হলে সৃষ্টির নিয়মে হাসিনা একসময় যাই করতো তাই হইত, মনে হচ্ছে মুই কি হনুরে, সৃষ্টির নিয়মে সাধারণ জনগণের অভিশাপে আপনারা ধ্বংস হয়ে যাবে। ডক্টর রফিকুল আমিন স্যার ওনার জায়গায় থাকবে। উনি বাঘের মতো খেলছেন, বাংলাদেশে এমএলএম প্রতিষ্ঠা করছেন। কানাডার রাজকীয় লাইফ ছেড়ে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার সাহসী পদক্ষেপ নিয়ে বিদেশ থেকে বাংলাদেশে আইসা বেকার মুক্ত বাংলাদেশ গঠন করার চেষ্টা করেছেন। মাল্টিলেভেল মার্কেটিং নিয়ন্ত্রণ আইন সরকারকে করে দিতে বাধ্য করেছেন। 12 বছর 3 মাস 5 দিন জেল খাটার পরেও সমঝোতা করেন নাই। সরকারকে সাজা শেষ করে ছেড়ে দিতে বাধ্য করেছেন। ইতিমধ্যে দায়িত্ব নিয়ে ডেস্টিনি মাল্টিভার্স কোপারেটিভকে দাঁড় করিয়েছেন এবং ডেস্টিনির দায়িত্ব নিয়ে ওইটাকে দাঁড় করাবেন সারাক্ষণ ৪৫ লক্ষ লোকের জন্য ভাবে। আমি শুধু আজকের অনুষ্ঠানে যারা ওনার বিরুদ্ধে নেগেটিভ প্রচার করতেছে তাদের হেদায়েত কামনা করব। পাশাপাশি ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের এবং মোহাম্মদ হোসেন স্যারের দীর্ঘ হায়াত কামনা করব আল্লাহর কাছে এবং ওনাদের সুস্থতা কামনা করব। আল্লাহ পাক যাতে ওনাদের মনে যে সৎ চিন্তাগুলো দেখতেছি গত কয়েকদিন যাবৎ যেভাবে চিন্তা করছে এইগুলা বাস্তবায়ন করে এই নেগেটিভ মানুষকে প্রতিহত করে দায় দায়িত্বে এসে যাতে ৪৫ লক্ষ লোকের বিষয়ে সিদ্ধান্ত দিয়ে এদের ভাগ্য উন্নয়ন করতে পারে, মহান আল্লাহর কাছে এই দোয়াটাই করি। এবং ফাইনালি আবারও প্রতিদিনের লাইভ অনুষ্ঠানের মতো বলবো, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে এবং মোহাম্মদ হোসেন স্যারকে তাদের স্বপথে ফেরত আনার জন্য, ডেস্টিনি 2000 লিমিটেডের দায় দায়িত্বে আনার জন্য আইনজীবী টিম, বেআইনি টিম, পিএইচডি টিম, অ্যাক্টিভ টিম, সোশ্যাল মিডিয়া টিম, ফেসবুক টিম, ইউটিউব টিম, ফেসবুক টিম, ডেস্টিনি ইনফরমেশন টিম, পিএইচডি টিম, ডিডিএফ টিম, ডিএফ টিম, আইনজীবী টিম, সকল টিম আমরা যা যা কিছু করার দরকার ইনশাআল্লাহ সব কিছু করব এবং আমরা পরিকল্পনা মাফিক এমন কিছু যা করতেছি এমন কিছু ঘটবে যা কেউ ভাবেনি আগে। তবে ভাববেন না, আপনারা যারা আজকে নেগেটিভ প্রচার করতেছেন, লাইভ কমেন্ট শেয়ার করতেছেন, এরাও ডেস্টিনির লোক। এখনও রফিকুল আমিন স্যার ক্ষমার দৃষ্টি থেকে ভবিষ্যতেও দেখবেন, হোসেন সাহেবও ক্ষমার দৃষ্টি থেকে ভবিষ্যতে দেখবেন। কারণ আপনারাও আমার মতো আপনাকে কনফিউজড করে ফেলছে, কনফিউজড। খুব শীঘ্রই বসন্তের অধ্যায় সমাপ্তির পরে আমরা আপনাদেরকে লাইভে ডাকবো, বিভিন্নভাবে ডাকবো, তখন বলবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ এটা দেখার জন্য। লাস্টে হুমায়ুন কবির ফাঁসা ভাই বলতেছে, ইউনুস ভাই আপনার আগামী লাইভে ডেস্টিনি গ্রুপের আরও নতুন নতুন তথ্য নিয়ে উপস্থাপন করবেন, কোম্পানি বিস্তৃত আপডেট এবং ডেস্টিনি গ্রুপের। ধন্যবাদ, ধন্যবাদ ভাইয়া। আরও যেটা বলতেছি, আমাদের ওই যে হাসান ভাই, আমাদের দৈনিক ডেস্টিনি ভারপ্রাপ্ত সম্পাদক, ডেস্টিনি মাল্টিভার্সের ট্রেজারার হাসান ভাই খুব ইনফরমেশান দিয়ে প্রত্যেক সপ্তাহে এক বা একাধিক লাইভ করে ওগুলা দেখবেন। এবং আজকে শুধু ওইটাই আহ্বান করবো, আজকে যারা ডেস্টিনি মোহাম্মদ রফিকুল আমিন স্যারের ক্ষতি করতে গিয়ে পরোক্ষভাবে ৪৫ লক্ষ লোকের সাধারণ জনগণের কিছু অংশ ক্ষতি করতেছেন, তাদেরকে আল্লাহ পাক আত্মসমালোচনা করার সুযোগ দিক, তাদেরকে হেদায়েত দান করুক। এবং হে আল্লাহ, যদি তারা ন্যায়ের পথে থাকে তাদের শক্তি বৃদ্ধি করে দিন, আর যদি তারা অন্যায়ের পথে থাকে তাদেরকে ধ্বংস করে দিন। হে আল্লাহ, হাসিনার মতো যদি
ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসাইন স্যার, এদের বিরুদ্ধে যারা নেগেটিভ প্রচার করতেছে, যদি তারা সঠিক পথে থাকে তাদের শক্তি বৃদ্ধি করে দিন, আর যদি তারা ভুল পথে পরিচালিত হয় তাদেরকে হেদায়েত দিন, হেদায়েত কপালে না থাকলে ধ্বংস করে দিন, অথবা আমাদেরকে সুযোগ দিন আমরা যাতে এদের ধ্বংস করতে পারি, দেখতে পারি। যদিও আল্লাহর সিদ্ধান্ত যা কিছুই হয় না, এবং আল্লাহ তো আর দুনিয়াতে এসে সব কাজ করে না, পৃথিবীতে কাউকে না কাউকে দিয়ে করাবে। এরা যদি সঠিক পথে থাকে, ৪৫ লক্ষ লোকের সত্যি যদি এরা উপকার করে থাকে, তাহলে আপনি এদের অন্তরে দেখতেছেন, এদের মুখে মধু অন্তরে বিষ, মুখে মধু অন্তরে বিষ। যদি এদের মুখের কথা অন্তর একই থাকে, হে আল্লাহ আমি আবার বলতেছি, যদি এদের মুখের কথা এবং অন্তর একই থাকে, এদের শক্তি বৃদ্ধি করে দিন। হে আল্লাহ আপনি তো আমার অন্তরের কথা জানেন, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের অন্তরের কথা জানেন, হোসাইন স্যারের অন্তরের কথা জানেন, এরা কিভাবে নির্যাতিত, আশরাফুল আমিন সাহেবের অন্তরের কথা জানেন, প্রশান্ত ভূষণ বড়ুয়া সাহেবের অন্তরের কথা জানেন, ডেস্টিনি মুভমেন্টের অন্তরের কথা জানেন, হক কথা ডক লাগে না অন্তরের কথা জানেন। এদের যদি মুখ আর অন্তর এক থাকে, এদের মধ্যে এই আন্দোলনকারী যোদ্ধাদের মধ্যে, যেহেতু এখানে দুই পক্ষ, যাদের আপনি তো আল্লাহ জানেন, যাদের মুখ এবং অন্তর এক, তাদের শক্তি বৃদ্ধি করে দিন। আর যাদের মুখে এক কথা অন্তরে আরেক কথা, তাদেরকে হয় হেদায়েত দান করে দিন, আর হেদায়েত না থাকলে এদেরকে ধ্বংস করে দিন, আর আমাদের হায়াত বৃদ্ধি করে দিন। ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার হায়াত বৃদ্ধি করে দিন, আমরা যাতে এদের ধ্বংস অথবা হেদায়েত দেখে যেতে পারি। ফাইনালি বলবো আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ সবাই ভালো করুক, ডেস্টিনি গ্রুপের জনগণের ভাগ্য উন্নয়ন দিয়ে শুরু করুক। ডেস্টিনি মুক্তি চাই, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, মোহাম্মদ হোসাইন স্যারের শপথে ফেরত চাই। ওনারা এই কোম্পানি স্টাবলিশ করেছেন, ওনারাই সবচাইতে ভালোবাসেন। আজকে যারা বড় বড় কথা বলে, ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, ইকবাল জানাব মুশফিকা নাম, এই তিনজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ছাড়া বাকি আমরা সবাই বোর্ড মেম্বার বলেন আর বিনা বোর্ড মেম্বার বলেন, পিএইচডি বলেন আর এলএইচডি বলেন, ডেস্টিনি বলেন আর পক্ষে বলেন আর নেগেটিভ বলেন, এরা সবাই ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসাইন স্যারের সৃষ্টি। এরা এই পতাকা তলে আসতেই হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আবার দেখা হবে আল্লাহ পাক বাঁচা রাখলে আগামী মঙ্গলবার ঠিক রাত ৯টায়। আরও তথ্য নিয়ে ইতিমধ্যে নতুন কোনো ঘটনা যদি থাকে তাৎক্ষণিক লাইভে চলে আসবো। ধন্যবাদ সবাইকে, যারা এই লাইভ দেখেছেন, শেয়ার করেছেন, কমেন্টস করেছেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ডেস্টিনি গ্রুপে ৪৫ লক্ষ লোকের সত্যিকারে মুক্তি চাই। যাদের মুখে মধু অন্তরে বিষ, তাদের হয় হেদায়েত চাই, নাহলে ধ্বংস চাই। আর যাদের মুখ এবং অন্তর এক, তাদের ক্ষমতা বৃদ্ধি চাই। মহান আল্লাহর কাছে দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।